এ কি মহারাজের ঠাকুরদার ঘরের দরজা কিটা খুইলা রাখছে? জানি, এখানে বস। কিন্তু সে ফিরে এসেছে সাধু বাবা, আর সে আবারও বলি নিতে শুরু করেছে। তাকে প্রতিরোধের জন্য আপনার সাহায্যের একান্ত প্রয়োজন। এবার তুই বেরিয়ে আয়, নাহলে বলি নিবি কি করে? গুরুদেব আসিয়াছেন। কালই আমি বলি নেব। এই বলি নেব ওই তারানাথের। আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। আজ আপনি শুনবেন জিনিয়া চ্যাটার্জির কলমে তারানাথ তান্ত্রিকের গল্প নবাবগড়ের বিভীষিকা। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, এবং অবশ্যই গল্প শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প জিনিয়া চ্যাটার্জির কলমে নবাবগড়ের বিভীষিকা। বাইরে তখন কালবৈশাখীর দাপট, আর ভেতরে অর্থাৎ তারানাথের বৈঠকখানায় আমি এবং কিশোরী মুগ্ধ শ্রোতার ন্যায় গল্প শুনে চলেছি। সত্যি কথা বলতে কি, আজ কিশোরী না থাকলে একসঙ্গে তিনটে ঘটনা শোনার সৌভাগ্য হতো না। সে জানে তারানাথকে চটিয়ে কিভাবে গল্প আদায় করে নিতে হয়। আমিও অবশ্য এক্ষেত্রে কিশোরীর পক্ষেই সায় দিই। গত 2 মাস যাবৎ অফিসের কাজের চাপে পড়ে তারানাথের বাড়ির পথে পা রাখার সুযোগ পর্যন্ত হয়নি। তাই আজকের এই মনোরম পরিবেশে একের পর এক গল্প শুনে চলার ইচ্ছেটাকে আর দমন করতে পারলাম না। কিশোরীরও একই অবস্থা। যতই সে তারানাথের ঘটনাগুলোকে বুজরুকি বলুক না কেন, এমন গল্পের শ্রোতা কিন্তু এই তল্লাটে আর কোথাও পাওয়া যাবে না। আমিও কিশোরীর এই একটা ব্যাপারে তার কাছে বারংবার হার মেনে যাই। পরপর এতগুলো গল্প এক নিঃশ্বাসে বলে তারানাথ সবেমাত্র খানিক বিশ্রাম নিচ্ছিল, এমন সময় কিশোরী বলল, নিন এবার আসল গল্পে আসুন তো। তারানাথ একটু চটে গিয়ে বলল, আসল গল্প মানে? এতক্ষণ কি তাহলে আমি তোমাদেরকে খুচরো গল্প শোনালাম নাকি? আরে খুচরো গল্প না হলেও ওগুলো তো নেহাতি ছোট গল্প, ওই এক পাতায় শেষ হয়ে যাওয়ার মতো। এবার একটি বড় গল্প শুনতে চাই, মানে ধরুন যেটা সহজে শেষ হবে না। তারানাথ একটু মজার সুরেই বলল, আজ আর তোমাদের গল্প শোনাবো না, বুঝলে? তোমাদের আমি বুঝে গেছি বাবু। এমন সব কথা বলে তিনখানা ঘটনা শুনে নিয়েছো। এবার ঝড় কমলে মানে বাড়ির দিকে পা বাড়াবে, বুঝেছো? কিশোরী হেসে বলল, সে বাড়ানো যাবে ঠাকুরমশাই, কিন্তু যতক্ষণ ঝড় বৃষ্টি চলে আর কি। কিশোরীর কথা শেষ হতেই বৈঠকখানার জানালার কাঠের পাল্লা হঠাৎ হাওয়ার চোটে কেঁপে উঠল। সে নিজেও যেন এমন কিছুরই অপেক্ষায় ছিল, তাই তৎক্ষণাৎ জানালার দিকে ইঙ্গিত করে বলল, দেখলেন তো? হ্যাঁ, দেখলেন তো বাইরে কি জোরে হাওয়া বইছে? এই বাইরে গেলে নির্ঘাত উড়েই যেতাম। তখন কিন্তু আপনার এই আড্ডাখানায় আর কোনো শ্রোতা থাকতো না। আমরা এত গুণমুগ্ধ হয়ে শুনি বলে আপনি এমন ভাব করছেন, তাই না? কিশোরী পারেও বটে। মাঝে মাঝে তো আমার মনে হয় সে সহজেই যাত্রা দলে নাম লিখিয়ে ফেলতে পারত। তবে আজ কিশোরীর পক্ষে আমাকে সায় দিতেই হবে, কারণ এমন ঝড় জলের মধ্যে বাড়ি ফেরবার ইচ্ছে আমারও নেই। তাই আর বিন্দু বিসর্গ না ভেবে আমিও কিশোরীর সেই অভিনয়ে যোগ দিলাম, তবে খানিক এমন ভঙ্গিতেই যেন দুপক্ষেই থাকতে পারি। বললাম, আহা ঠাকুরমশাই, কি এভাবে বলছো কেন? উনি কি ইচ্ছে করে এমনটা বলেছেন নাকি? তবে একটা কথা কিন্তু তুমি ভুল বলনি ভায়া। সত্যি সত্যি আমরা যদি উড়ে যাই, তাহলে এভাবে পাসিং শো হাতে নিয়ে আর কেই বা আসবে? হ্যাঁ। তারানাথ এবার যেন একটু নড়ে চড়ে বসল। আমাদের কথাখানি যে খুব একটা ভুল নয় তা সে বেশ বুঝতে পেরেছে। আসলে আমরা যেমন তার বৈঠকখানায় আসার জন্য মুখিয়ে থাকি, আর তেমনই আমাদের মতো একনিষ্ঠ শ্রোতাদের কাছে গল্প বলার জন্য তারানাথও মুখিয়ে থাকে। তাই তারা যদি এভাবে ঝড়ে উড়ে যায়, তাহলে নিজের কাণ্ড কারখানাই বা শোনাবে কাকে তারানাথ? সেই ভেবে তারানাথ এক মুহূর্ত চুপ থেকে তারপর গম্ভীর গলায় বললেন, ঠিক আছে, ঝড় থামা অবধি তোমরা এখানেই থাকতে পারো। আমি চারিকে বলছি আরেক কাপ চা দিয়ে যাওয়ার জন্য।
তার আগে একখানা পাসিং শো দাও দেখি। আমি দ্রুত পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে তারানাথের হাতে দিলাম। উনি তাতে কয়েকটা শুক টান দিয়ে চোখ বুঝলেন। তবে আমাদের জগতে এমন কিছু মানুষ আছে যারা অন্যের সুখ মোটে সহ্য করতে পারে না। কিশোরীও খানিকটা তেমনই। যেই দেখেছে তারানাথ একটু আয়েশ করে বসেছে, অমনি সে বলে উঠল, এই আমেজখানা ধরে রেখে একটা গল্প শুরু করুন তো দেখি। পাসিং শোতে শেষ শুক টানটা দিয়ে তারানাথ একটু বিরক্ত গলায় বলল, আহ, এত তাড়া দিলে কি চলে নাকি বলো তো? ভালো ঘটনা শোনার জন্যে ধৈর্য ধরতে হয়, বুঝেছ? মনে রেখো, তন্ত্র সাধনের জীবনই হোক কিংবা সাধারণ মানুষের, ধৈর্য ছাড়া কিন্তু কিছুই পূর্ণ হয় না। আর ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, বরং ভেতরের অস্থিরতাকে বশে রাখা। যে ধৈর্য ধরে, সময় তার হাত ধরে পথ দেখায়, আর যে তাড়াহুড়ো করে সে কিন্তু মাঝপথেই পথ হারায়। সে না হয় বুঝলাম, কিন্তু এবার আপনি শুরু করুন তো, নাহলে আমার পক্ষে ধৈর্য ধরা এবার কঠিন হয়ে পড়বে। তারানাথ বলতে আরম্ভ করল, বেশ, তবে শোনো, আজকে তোমাদের এমন একটা ঘটনা বলবো যা শুনলে বাইরের ঝড়ের মতোই তোমাদের মনের মধ্যেও ঝড় উঠবে। বুঝতে পারবে যে মানুষের প্রবৃত্তি আসলেই কতটা ভয়ঙ্কর। তোমরা কি জানো, মানুষের ভেতরের আসল চালিকা শক্তি হলো এই প্রবৃত্তি। তবে আশ্চর্যের ব্যাপার, তা মানুষকে যেমন বাঁচিয়ে রাখে, তেমনি অন্ধকারেও টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা সে রাখে। ক্ষুধার প্রবৃত্তি না থাকলে বাঁচা মুশকিল। আবার ক্রোধের প্রবৃত্তি মানুষকে যুগের পর যুগ রক্তাক্ত করেছে। সভ্যতার যত মোড়কি আমাদের ওপর চাপুক না কেন, শেষমেশ মানুষকে টেনে নিয়ে চলে সেই আদিম এক টান। তবে হ্যাঁ, এই কথাটাও সত্যি যে বুদ্ধি আর সাধনার আলোয় যখন একে বশ করা না যায়, তখনই কিন্তু ঘটে সর্বনাশ। খানিক আগে তোমাদের যে গ্রামের কথা বলছিলাম, অর্থাৎ গোবিন্দপুর, সেই গ্রামেরই সকলে ব্রহ্মদৈত্যের উৎপাতে যখন অতিষ্ঠ, তখন আমি কিভাবে সেই ব্রহ্মদৈত্যকে নিজের তন্দ্রের দ্বারা আবদ্ধ করেছিলাম তা তো তোমরা শুনলেই। তবে এই ঘটনা ঠিক তারপরের। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে পৃথিবীতে ঘটা প্রতিটা ঘটনাই একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটা ঘটনার সমাপ্তিতে লুকিয়ে থাকে আরেকটি ঘটনার সূত্রপাত। এই উদাহরণই তোমরা বারংবার সেই ঘটনাটির মধ্যে পাবে। প্রায় 10 ঘন্টার যাত্রার পর আমি যখন মঠ লেনে পা রাখলাম, তখন সূর্য একেবারে মাথার ওপর অবস্থান করছে। শরীরখানি কদিন ধরে বেশ ক্লান্ত ছিল বলে বাড়ি ফিরে খানিকটা বিশ্রামের পরিকল্পনা করেছিলাম। কিন্তু ভাগ্যে লেখা ছিল অন্য কিছু, বুঝলে? পায়ের জুতোখানা সবে দরজার পাশে খুলে রেখে ভেতরে ঢুকতে যাব, এমন সময় আমার সদ্য বিবাহিত স্ত্রী এসে জানালো যে বৈঠকখানায় কেউ আমার জন্য অপেক্ষা করছে। ভদ্রলোক বিগত 1 সপ্তাহ ধরে এই নিয়ে 5 দিন আমার খোঁজ খবরে এসেছেন। অগত্যা বিশ্রামের পরিকল্পনা ত্যাগ করে আমি এগিয়ে গেলাম বৈঠকখানার দিকে। দেখি রাজকীয় পোশাক পরা একজন মাঝবয়সী ভদ্রলোক চুপচাপ বসে রয়েছেন। তার পোশাক আশাক দেখে বুঝতে বিশেষ বেগ পেতে হলো না যে তিনি রাজ পরিবারের কোনো গুরুত্বপূর্ণ পদমর্যাদার অধিকারী। আমাকে দেখতেই তক্তপোষ ছেড়ে উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি তারানাথ মশাই? মাথা নেড়ে বললাম, হ্যাঁ, বলুন। তিনি 2 হাত জড়ো করে প্রণাম জানিয়ে আমাকে নিজের পরিচয় দিলেন। তিনি ছিলেন নবাবগড়ের গ্রামের দেওয়ান বিরাজ সেন। মহারাজ রুদ্রপ্রতাপ রায় স্বয়ং নাকি তাকে দিয়ে আমার উদ্দেশ্যে একটি চিঠি পাঠিয়েছিলেন। কথাটা শুনে যে একটুও চমকে উঠিনি তা অস্বীকার করলে অন্যায় হবে, কারণ স্বয়ং নবাবগড় রাজ পরিবারের খাস লোক সে নাকি আমাকে চিঠি দিতে এসেছে, তাও আবার রাজামশাইয়ের লেখা। আমার মতো সদ্য সংসারী এক মানুষের উদ্দেশ্যে তার চিঠি লেখার অর্থই বা কি হতে পারে? আমি তো সেইটা ভেবেই কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে রইলাম। তাহলে কি তিনি কোনোভাবে আমার তান্ত্রিক ক্ষমতার বিষয়ে জানতে পেরেছেন? কিন্তু আমি যে তখন সাধনার পথ থেকে বেশ অনেকটাই দূরে সরে এসেছি।
যদিও মাধবপুরে যাওয়ার বিষয়টি নিছকই কাকতালীয় ছিল, কিন্তু এই মুহূর্তে ঘরে সদ্য বিবাহিত স্ত্রীকে ফেলে আবারও কোথায় যাত্রা করা সে তো বেশ কষ্টকরই বটে। যে মেয়েটি নিজের গৃহ ছেড়ে আমার সংসারে পা রেখেছে, দাম্পত্যের বন্ধনে নিজেকে বেঁধেছে, তাকে বারংবার এইভাবে ফেলে রেখে আগের মতো ভবঘুরে জীবনযাপন এ মোটেই শোভনীয় নয়। তাছাড়া এমন জীবনকে সে মেনে নেবেই বা কেন? যাই হোক, তাই এইসব ভাবতে ভাবতেই খানিক দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলাম। কিন্তু অপর বিষয়টিকেও হালকা চোখে দেখা সম্ভব হচ্ছিল না, কারণ মাধবগড় থেকে এত দীর্ঘ পথ অতিক্রম করে ভদ্রলোকটি যখন কলকাতায় আমার বাড়ির ঠিকানা পর্যন্ত খুঁজে চলে এসেছেন, তখন ব্যাপারখানা নিশ্চয়ই গুরুতর। আর যদি শেষমেশ যাওয়া সম্ভব নাও হয়, অন্তত কিছু একটা পরামর্শ দিয়ে খানিকটা উপকার তো করতে পারব। এই ভেবেই বললাম, চিঠিটা দিন দেখি। তিনি আমার হাতে একটি খাম তুলে দিলেন, তাতে রাজপরিবারের সিল মোহর লাগানো। মোটা সোনালী রঙের খামটা খুলতেই বেরিয়ে এলো হালকা হলুদ রঙের কাগজ। তার উপর দোয়াতের কালি দিয়ে অত্যন্ত সুন্দর হস্তাক্ষরে লেখা, শ্রদ্ধেয় তারানাথ মশাই, তন্ত্র ও জ্যোতিষশাস্ত্রে আপনাকে আমরা বিশেষজ্ঞ বলিয়াই জানি। আপনার খ্যাতি ইতিমধ্যেই বহু দূর অবধি বিস্তার লাভ করিয়াছে। সেই সূত্রেই আপনাকে উদ্দেশ্য করিয়া এই পত্র প্রেরণ করা হইল। আমাদের নবাবগড় রাজপরিবারে কিছুকাল যাবৎ নানান অশুভ লক্ষণ দেখা দিয়াছে, এবং তাহা কেবল এই রাজপ্রাসাদের অন্তরে সীমাবদ্ধ নহে, বরং গ্রামের বহু মানুষ এমন অশুভ ঘটনার সাক্ষী হইয়াছে। সম্মুখ শিয়রে বিপদের আশঙ্কায় আমরা অত্যন্ত চিন্তাগ্রস্ত। চাহিলে এই পত্রেই বিস্তারিতভাবে সমস্ত ঘটনা লিখিতে পারিতাম, কিন্তু তাতে ঘটনার গূঢ় রহস্য ক্ষুণ্ণ হইবার ভয় আছে। এ বিপদ হইতে আমাদের রক্ষা করিবার ক্ষমতা একমাত্র আপনারই আছে। অতএব আপনার শীঘ্র আগমন আমাদের নিকট একান্ত প্রয়োজন। নবাবগড় প্রাসাদে উপস্থিত হইয়া এই অশুভ ঘটনাগুলির সমাধান ও প্রতিকার নির্দেশ করিবেন, এই আমাদের বিনীত অনুরোধ। আজ্ঞাপত্রদাতা রুদ্রপ্রতাপ রায়, নবাবগড় রাজপরিবার। চিঠিটা পড়ে আমি কয়েক মুহূর্ত স্থির হয়ে বসে রইলাম। স্পষ্টতই বোঝা গেল যে ব্যাপারখানা অত্যন্ত গুরুতর। তাই বোধহয় রাজামশাই নিজের সবচাইতে বিশ্বস্ত লোককে পাঠিয়েছেন, যেন আমি তার অনুরোধ অস্বীকার করার মতো কোনো অজুহাত দেখিয়ে সরে না পড়তে পারি। কি করব আর কি করব না ভাবতে ভাবতেই আমি পড়লাম মহা ফাঁপড়ে। বিরাজমশাই আমার মুখে চোখে চিন্তার ছাপ ফুটে উঠতে দেখে প্রশ্ন করলেন, তাহলে আপনি সঙ্গে চলবেন তো তারানাথ মশাই? হ্যাঁ, চিঠিখানা আমি পড়লাম বটে, কিন্তু একটা বিষয় এখনো আমার কাছে স্পষ্ট নয়। আগে কোন বিষয়? আপনি কি বলতে পারবেন যে আসলে কি ঘটেছে মাধবগড়ে? এমন কি অশুভ লক্ষণ দেখা দিয়েছে যার জন্যে এতটা তাড়াহুড়ো করে আমাকে নিয়ে যেতে আপনাকে পাঠানো হলো? তারানাথ মশাই, আমাকে শুধুমাত্র আপনাকে নিয়ে যাবার জন্য পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত যা যা আছে সেই বিষয়ে রাজামশাই নিজে মুখেই আপনাকে বলবেন। তবে আমি যা জানি তাতে এইটুকুই বলতে পারবো, 1 সপ্তাহ পূর্বেই তিনি যখন নবাবগড়ে ফিরে গিয়েছিলেন, তখন থেকেই এমন সমস্ত অদ্ভুত ঘটনা তিনি ক্রমশ লক্ষ্য করলেন। আমি সেই মুহূর্তে সশরীরে নবাবগড়ে উপস্থিত না থাকবার জন্য এই ঘটনা বিষয়ে তেমন কিছুই আপনাকে বলতে পারবো না। তবে মহারাজ তার একান্ত বিশ্বস্ত চর দিয়ে চিঠিখানি আমার হাতে পাঠিয়ে বলেছিলেন আমি যেন অতি শীঘ্র আপনাকে নিয়ে নবাবগড়ে পৌঁছে যাই। তোমাদের একটা কথা বলি শোনো, আমি যদি সেই আগের মানুষটা থাকতাম তবে ওনার অনুরোধ মেনে নেওয়ার ক্ষেত্রে একবারও ভাবতাম না। কিন্তু ঘটনাচক্রে আমি তখন সংসারী। সংসারের টান বড় বিচিত্র জিনিস, বুঝলে? একবার সেই টানে নিজেকে জড়িয়ে ফেললে অবান্তর কোনো সিদ্ধান্ত কিছুতেই নেওয়া যায় না। হাজারো দিক দিয়ে বিষয়টিকে পরিমাপ করে তারপর কোনো সিদ্ধান্তে উপনীত হতে হয়। আমিও কিছুটা তাই করেছিলাম।
কিন্তু যখন তিনি ওনার কথার প্রত্যুত্তরে কোনো উত্তর পেলেন না, তখন খানিকটা জিজ্ঞাসু গলায় বললেন, কি ভাবছেন তারানাথ মশাই? আমি শান্ত গলায় বললাম, আপনি তো জানেন যে আমি সবেমাত্রই বাড়ি ফিরলাম। এবার এই মুহূর্তে এত দূর যাত্রা করা আমার পক্ষে এক প্রকার অসম্ভব বিষয়। তাই আজকের দিনটা বিশ্রাম নিতে চাই। যা সিদ্ধান্ত নেওয়ার হবে তা কাল আপনাকে আমি জানিয়ে দেব। দেওয়ান মশাই বললেন, তারানাথ মশাই, নবাবগড়ের সকলে আপনার পথ চেয়ে রয়েছে। আপনাকে নিয়ে না গেলে রাজামশাই অত্যন্ত অপ্রসন্ন হবেন। আমি ওনাকে আশ্বস্ত করে বললাম, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি কতটা কি করা যায়। তবে কাল বিকেলের দিকে একবার আসবেন, যা বলার আমি তখনই বলবো। ভদ্রলোকটি আর বেশি কথা বাড়ালেন না, করজোড়ে আরও একবার প্রণাম জানিয়ে দরজার দিকে এগিয়ে গেলেন। পথে তেমন কিছুই খাওয়া হয়নি, তাই তাড়াতাড়ি স্নান সেরে খেয়ে নিলাম। ভাবছিলাম একটু ঘুমিয়ে নেব, কিন্তু দেওয়ান মশাইয়ের কথাগুলো মাথা থেকে কিছুতেই বেরোতে চাইছিল না। সংসারের বাঁধনে জড়িয়ে গেলেও আমার ভবঘুরে মন কিন্তু চিরকালীন স্বাধীনই ছিল। নতুন কোনো যাত্রার ইঙ্গিত পেলেই সেটাই ছুটে যেতে চাইতো। কিন্তু এইবার আমি নিজেকে শান্ত রাখলাম আর মনে মনে স্থির করলাম, রাজামশাইকে একখানি চিঠি লিখব। বীরভূমে আমার এক পরিচিত সাধক আছেন, তিনি নিশ্চয়ই রাজামশাইকে সেই বিপদ থেকে উদ্ধার করতে পারবেন। সেই মতো চিঠিখানি লিখতেই যাব, এমন সময় আমার স্ত্রী এসে বসলো পাশে। তোমাদের আগেই বলেছি যে আমার স্ত্রী অত্যন্ত লাজুক এবং স্বল্পভাষী, কিন্তু সেদিন তার বলা দুটি কথা আমি আজও ভুলতে পারিনি। কিশোরী মাঝপথে প্রশ্ন করল, কি কথা ঠাকুরমশাই? আসলে চিঠিটা লেখার আগে আমি তার সঙ্গে ব্যাপারখানা নিয়ে খানিক পরামর্শ করতে চাইছিলাম। আমি জানতে চাইছিলাম যে তার মন আসলে কি চায়। ভেবেছিলাম হয়তো সে আমাকে বলবে এইসব বাদ দিয়ে সংসারে মন দিতে, কিন্তু না, হলো ঠিক তার উল্টো। আমি যেই তাকে জানালাম সেখানে আমি নিজে যাব না, বরং আমার এক পরিচিত সাধককে পাঠাবো, তখন আমার স্ত্রী যেন একটু অসন্তোষ মেশানো গলায় আমাকে বলল যে আমিও যে একজন সাধক, তাহলে যে কাজ আমি নিজেই করতে পারবো তা অন্যকে দিয়ে করাতে যাবই বা কেন। প্রথমে না ব্যাপারখানা আমি ঠিক বুঝতে পারিনি। তখন সে আমাকে বুঝিয়ে বলল যে আমি যদি কোনো ভগবানের কাছে প্রার্থনা করি এবং তিনি যদি আমার প্রার্থনা স্বীকার না করেন, তাহলে কি আমি অন্য কোনো ঈশ্বরের কাছে আশ্রয় নেব? তা তো নয়। সে তো সব জেনেই আমাকে বিয়ে করেছে, তাই নিজ সংসারের ক্ষেত্রে আমার যেমন কর্তব্য রয়েছে, তেমনি জগৎ সংসারের প্রতি কর্তব্যেও যেন আমি নিজেকে নিয়োজিত করি। যাকে আমি সংসারী সাধারণ মেয়ে বলে ভেবেছিলাম, তার মুখ থেকে এমন অসাধারণ কথা শুনে আমি অত্যন্ত স্তম্ভিত হয়ে গেলাম। নিজেকে যেন সাধক বলতেই লজ্জা করছিল। কালকে সকালেই আমি তাকে তার বাপের বাড়ি পৌঁছে দিয়ে আসব। তবে এখানে একা থাকতে হবে না, নবাবপুর থেকে ফেরবার পথে আবারও তাকে নিজের সঙ্গে করে নিয়ে আসব। আমার এই কথায় এতক্ষণে তার মুখে হাসি দেখতে পেলাম। সেই দিন আমি শপথ করেছিলাম এই তন্ত্রশক্তিকে আরও জাগ্রত করব, মানুষের পাশে দাঁড়াবার জন্যে, মানুষকে সাহায্য করার জন্য। নইলে সেই সাধক কিসের সাধক যে তন্ত্রের দ্বারা সাধারণ মানুষকে সাহায্য করতে অসমর্থ। পরের দিন কথা মতোই স্ত্রীকে তার গ্রামে পৌঁছে দিয়ে যখন ফিরে এলাম, দেখি দেওয়ান মশাই দরজার সামনে দাঁড়িয়ে আমারও অপেক্ষায় রয়েছেন। তাকে সঙ্গে নিয়ে বৈঠকখানায় এসে উপস্থিত হলাম। বললাম, বসুন দেওয়ান মশাই। তিনি প্রশ্ন করলেন, তারানাথ মশাই, আপনি কি সিদ্ধান্ত গ্রহণ করেছেন? শান্ত গলায় বললাম, আমি বিষয়টা নিয়ে অনেক ভেবেছি দেওয়ান মশাই। মহারাজ যে অনুরোধ আমাকে করেছেন তা অস্বীকার করার ক্ষমতা আমার নেই, তাই আমি আপনার সঙ্গে যাব। আপনি সময়ক্ষণ নির্ধারণ করুন, আমি নিজে উপস্থিত হয়ে আপনাকে সঙ্গ করে নিয়ে যাব। আমরা কাল সকালেই বেরোবো দেওয়ান মশাই।
পথ তো কম নয়, যেতেও সময় লাগবে। তিনি মাথা নেড়ে বললেন, যথার্থ তারানাথ মশাই, কাল প্রভাতেই আমরা যাত্রা আরম্ভ করব। পরদিন ভোরেই আমরা রওনা দিলাম নবাবগড়ের উদ্দেশ্যে। দেওয়ান মশাই আগে থেকেই ঘোড়ার গাড়ির ব্যবস্থা করে রেখেছিলেন। আমরা গাড়িতে উঠে বসলাম, আর সঙ্গে সঙ্গেই পথের ধুলো উড়িয়ে ঘোড়াগুলো এগিয়ে যেতে আরম্ভ করল। শহরের কোলাহল পেরোতেই একের পর এক ছোট ছোট গ্রাম চোখে পড়তে লাগলো আমার। হঠাৎ করেই আমার মনে হলো আবার যেন সেই আগেকার ভবঘুরে জীবনে ফিরে এসেছি। মাঝপথে একটা ছোট্ট সরাইখানায় একটু বিরতি নিলাম। দেখলাম দেওয়ান মশাই আমার জন্য রীতিমতো দুপুরের খাবার বন্দোবস্ত করেছেন। বললেন, আপনার জন্য অল্প আহারের ব্যবস্থা করেছি। এরপর জঙ্গলের পথ আরম্ভ হবে, সেখানে কিছুই মিলবে না, তাই এই সামান্য আয়োজন। আমি লজ্জিত গলায় বললাম, আচ্ছা, এসবের আবার কি দরকার ছিল বলুন দেখি? আপনি এত দূর যাত্রা করবেন অথচ কিছুই খাবেন না, সে কথা জানতে পারলে রাজামশাই নির্ঘাত আমার গর্দান নেবেন। দেওয়ান মশাইয়ের কথা শুনে আমি হেসে বললাম, বেশ, বুঝেছি, আপনি না খাইয়ে ছাড়বেন না। খাওয়া দাওয়া শেষ করে আবার ঘোড়ার গাড়িতে চড়ে বসলাম আমরা। সামনে ছিল সেই গভীর বনভূমি। মাধবপুরের এই অরণ্য এককালে ডাকাতদের অবাধ যাতায়াত ছিল, তবে এখন আর তেমন ভয়ের কিছু নেই, কেবল গুটিকতক বন্য প্রাণীর দেখা মেলে। গাড়িটা যখন বনের আঁকাবাঁকা পথ পেরিয়ে সরু ধুলোমাখা রাস্তা ধরে এগোতে লাগলো, তখন দেওয়ান মশাই সামনের দিকে আঙুল তুলে ইঙ্গিত করে বললেন, তারানাথ মশাই, এই অরণ্যের পরে একখানি মাঠ পেরিয়ে বিরাট মাঠ, সেই মাঠ পার হলেই আমরা নবাবগড়ের সীমানায় প্রবেশ করব। অল্পকাল পরেই সম্মুখে মহলের চূড়া দেখতে পাবেন, ওটাই নবাবগড়ের রাজমহল। রাজামশাইয়ের ঠাকুরদা স্বয়ং এর নাম দান করেছিলেন নবাবী মহল। নবাবগড়ের একেবারে শেষ প্রান্তে অবস্থিত রাজমহলের সামনে যখন পৌঁছালাম, তখন চারিদিকে সন্ধ্যা নেমে এসেছে। চারপাশে এক অদ্ভুত নীরবতা। মহলটা দূর থেকেই চোখে পড়ে। উঁচু প্রাচীর, বড় ফটক, আর ফটকের দুই পাশে সিংহের মূর্তি। ভিতরে তাকাতেই দেখা গেল বিশাল উঠোন, আর তার চারপাশে ফুল ফল ভরা বাগান। আশেপাশে বেশ কিছু ছোট বড় দিঘি রয়েছে। তার জলে তখন আকাশের লাল রং মিশে একেবারে রক্তিম হয়ে উঠেছে। মহলের সামনে প্রশান্ত ইট বসানো পথ, দুপাশে সারি সারি পুরনো অশ্বত্থ আর বট গাছ, তাদের শিকড় ঝুলে পড়ে মাটি ছুঁয়েছে। ফটক পেরিয়ে ভিতরে তাকাতেই দেখতে পেলাম দুপাশে দীর্ঘ দালান, কড়িকাঠে ঝুলছে পুরনো লণ্ঠন। উঠোনের মাঝখানে একটা শ্বেত পাথরের ফোয়ারা, যদিও বহু বছর ধরে তাতে জল নেই, তবুও শুকনো পাথরের উপর পাতার স্তূপ জমে আছে। চারিদিকে যেন এক বিষণ্ণ অথচ রাজকীয় আবহ বিরাজ করছে। ঘোড়ার গাড়ি থামতেই এক পরিচারক এগিয়ে এসে আমাদের ফটক পেরিয়ে ভেতরে নিয়ে গেলেন। রাজমহলের ভেতরে প্রথমেই পড়ল বড় উঠোন। চারপাশে দোতলা দালান ঘিরে রেখেছে। ডান দিকে অতিথিশালা, যেখানে বাইরের লোকেদের থাকা খাওয়ার বন্দোবস্ত হয়, আর বাঁ দিকে সেনাপতির ঘর আর অস্ত্রাগার। সামনের দিকে দীর্ঘ বারান্দা, তার ওই পাশে রাজসভাঘর, সেইখানেই সভা বসে। পাশেই রয়েছে নৃত্যশালা, অন্য প্রান্তে রানী মহল। রাজামশাই তখন অন্দরের দরবারি মহলে ছিলেন, সেইখানেই আমাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলো। দীর্ঘ বারান্দা ধরে যখন দরবারি মহলে পৌঁছালাম, দেখলাম পালঙ্কে বসে রয়েছে মহারাজ এবং মহারানী। রাজামশাইয়ের মুখে গভীর দুশ্চিন্তার ছাপ, যেন অনেকক্ষণ ধরে কোনো ভারী ভাবনায় ডুবে রয়েছেন। আমি কিছুটা এগিয়ে গিয়ে হাত জোড়ো করে প্রণাম করার ভঙ্গিতে বললাম, প্রণাম মহারাজ।
রাজামশাই আমাকে দেখতে পেয়েই পালঙ্ক ছেড়ে উঠে দাঁড়ালেন। এরপর আমার দিকে এগিয়ে বললেন, আসুন আসুন তারানাথ মশাই, আমি অধীর আগ্রহে আপনার প্রতীক্ষাতেই ছিলাম। আসিতে কোনো অসুবিধে হয় নাই তো? হেসে বললাম, আগে না না, দেওয়ানমশাই অত্যন্ত যত্ন দিয়ে আমাকে এতখানি পথ নিয়ে এসেছেন। বেশ, আপনি তবে আগে পোশাক পরিবর্তন করিয়া আহার সারিয়া নিন, তাহার পর আমি আপনাকে সমস্ত বিষয়ই জানাইব। এই যে কে আছো, তোমরা ওনার খাওয়ার ব্যবস্থা করো। এত দীর্ঘ যাত্রার পর সত্যিই শরীরটা বেশ ক্লান্ত লাগছিল বই কি। সেই সকালে বেরিয়েছি, তারপর থেকে সেইভাবে বিশ্রামের সুযোগ তো হয়নি একদমই। যাই হোক, রাজ পরিবারের প্রধান পরিচারক রামহরি তখন হাত পা ধোয়ার জন্য উষ্ণ গরম জল নিয়ে এলো। জামা কাপড় বদলে আমি মহারাজ রুদ্রপ্রতাপ রায়ের সঙ্গে এসে বসলাম ভোজন কক্ষে। চাকর ততক্ষণে রাতের খাবার পরিবেশন করে দিয়ে গেল। সরু বাসমতি চালের ভাত, শুক্তো, সোনামুগ ডাল, ভেড়ার কোরমা, 2-3 রকমের মিষ্টি, সে এক এলাহি আয়োজন। রাজকীয় আপ্যায়নের সে এক অনন্য স্বাদ। লজ্জিত ভঙ্গিতে আমি বললাম, মহারাজ, আমার মতো একলা মানুষের জন্য এত আয়োজনের সত্যিই কি কোনো প্রয়োজন ছিল? এর এক শিকিও আমি খেতে পারবো না। রাজামশাই হেসে বললেন, অবশ্যই পারবেন। এতখানি পথ যাত্রা করিয়া আসিয়াছেন, পথে তেমন কিছু তো আহার হয় নাই। কিশোরী আবার মাঝপথে বলে উঠল, ব্যাস হয়ে গেল। এবার খাবারের এই গল্প শুনতে শুনতেই না ঝড় থেমে যায়। বলছি, আমরা তো আপনার থেকে ভূতের গল্প শুনতে এসেছি, খাবারের গল্প তো নয়। কিশোরীর এই কথার চক্করে নির্ঘাত তারানাথ আমাদের ঝড় ঝঞ্ঝার মধ্যে বাইরে বের করেই দেবে। তারানাথ যা বলছে চুপচাপ শুনে নাও, তা না। এত প্রশ্ন করার কি আছে বাবু? ভূত থেকে সরে গিয়ে খানিকটা খাওয়া দাওয়া নিয়ে কথা বলি বা ক্ষতি কি? মনে মনে প্রমাদ গুনলাম। তারানাথ তো বেশ বিরক্ত হলো, বলল, শোনো বাপু, আমার কাছে যখন ঘটনা শুনতে এসেছো তখন সমস্ত কিছুই শুনতে হবে। ঘটনা মানেই শুধু ভূত নয়, খাওয়া দাওয়া, মানুষজন, পরিবেশ সব কিছুই ঘটনার অংশ। আর খাওয়া না খেলে ভূতের সঙ্গে লড়াই করার শক্তি পাবো কোত্থেকে? হ্যাঁ বলি। যাই হোক, শোনো, খাওয়া দাওয়ার পর্ব মিটলে রাজামশাই আমাকে বললেন, আপনার জন্য অন্দরে বিশেষ এক কক্ষের ব্যবস্থা করিয়াছি তারানাথ মশাই। আশা করি আপনার থাকিতে কোনো প্রকার অসুবিধে হইবে না। মহারাজ, এত কিছুর কোনো প্রয়োজন হবে না। আমি অতিথিশালার কোনো একটা ঘরেই থেকে যাব। রাজামশাই আমার কথার প্রতিবাদ করলেন। তিনি বললেন, আমি তার অতিথি, এবং অতিথি শুধু নয়, আমি দেবতুল্য। বরং আমি থাকলে নাকি ওনাদের পুণ্যই লাভ হবে। যাই হোক, তা ওনার কথাতে আমিও সম্মতি জানালাম। ঠিক আছে, কিন্তু এবার বলুন তো মহারাজ, ঘটনাখানা কি, যার জন্যে এত তাড়াহুড়ো করে আমাকে ডেকে পাঠানো হলো? মহারাজ রুদ্রপ্রতাপ আমার প্রশ্নের কোনো উত্তর দিলেন না, শুধু চুপ করে রইলেন। ওনার মুখটা কেমন যেন থমথমে হয়ে উঠল। বুঝতে বিশেষ বেগ পেতে হলো না যে তিনি কিছু বলতে চেয়েও পারছেন না। হঠাৎ চোখ তুলে একবার ডান দিকে এবং একবার বাঁ দিকে তাকালেন, যেন কারো উপস্থিতি টের পেয়েছেন। আমি প্রশ্ন করলাম, কিছু হয়েছে কি মহারাজ? তিনি যেন খানিক চমকে উঠলেন, বললেন, তারানাথ মশাই, যদি আপনার আপত্তি না থাকে তাহলে ঘটনাখানি আপনার কক্ষে গিয়েই বলিব। বেশ, তাই হোক। রাজামশাই আমাকে সেই কক্ষে নিয়ে গেলেন, যেটা আমার থাকার জন্যে আগে ভাগেই ঠিক করা হয়েছিল। আমি সামনে থাকা তক্তপোষে গিয়ে বসতেই দেখলাম উনি চিন্তিত হয়ে আছেন। আসলে একসঙ্গে এতগুলো ঘটনা ঘটেছিল, তাও আবার একজনের সঙ্গে নয়, এক একজনের সঙ্গে এক এক রকম। প্রত্যেকের অভিজ্ঞতাও ভিন্ন, তবে অত্যন্ত ভয়ঙ্কর। আমি তার এই দ্বিধা দূর করে বললাম, আপনি আপনার ঘটনা দিয়ে শুরু করুন তবে। রাজামশাই বলতে আরম্ভ করলেন, নবাবগড়ের এই প্রাসাদ আমার ঠাকুরদার নির্মিত।
ঠাকুরমার মৃত্যুর পর তিনি একাই এখানে থাকিতেন, আর তাহার সমগ্র পরিবার থাকিত প্রসাদনগরে। আমার বাবা মশাই বহুবার তাহাকে ফিরাইয়া লইতে চাহিয়াছিলেন, কিন্তু পারেন নাই। আমৃত্যু পর্যন্ত তিনি এখানেই কাটাইয়াছেন। আমি তাহাকে সচক্ষে দেখিতে পাই নাই, কারণ আমার জন্মের পূর্বেই তিনি হঠাৎই পরলোকগত হইয়াছিলেন। হঠাৎই কেন? মানে ওনার মৃত্যু কি স্বাভাবিক ছিল না? আজ্ঞে তারানাথ মশাই, ওনার মৃত্যুর বয়স হইতে তখনও অনেক বেশি বাকি ছিল। কত বয়স হয়েছিল না? বয়স ধরুন ওই 40 বৎসরের কাছাকাছি হইবে। কথাটা শোনা মাত্রই আমার মনে কেমন যেন খটকা লাগলো। এত অল্প বয়সে মৃত্যু, এ তো এত সাধারণ হতে পারে না। আমি যেটুকু জানি, আগেকার দিনের রাজা মহারাজাদের আয়ু অনেক দীর্ঘায়ু হতো। তারা নিজেদের স্বাস্থ্যের বিষয়ে যথেষ্ট সচেতন থাকতেন, নানা প্রকার ঔষধি গ্রহণ করতেন যাতে দীর্ঘ জীবন লাভ করতে পারেন। সেখানে এত অল্প বয়সে মৃত্যু, তা যেন আমার কাছে একেবারেই অস্বাভাবিক ঠেকল। আমি জিজ্ঞাসু স্বরে বললাম, এত কম বয়সে মৃত্যু? কোনো অসুখ ছিল নাকি ওনার? রাজামশাই দুদিকে মাথা নেড়ে বললেন, না, তেমন কিছুই না। হঠাৎ একদিন ঘুমের মধ্যেই তিনি মারা গেলেন। তবে একটা অদ্ভুত ব্যাপার ছিল জানেন। কেমন ব্যাপার? আপনি কি কখনো কোনো মৃত মানুষকে হাসিতে দেখিয়াছেন? আমি বিস্মিত দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে না সূচক মাথা নাড়লাম। এ কেমন ভাবে সম্ভব? কোনো মৃত মানুষ কিভাবেই বা হাসতে পারে? সেই প্রশ্নটাই তখন আমার মনে বারংবার ঘুরপাক খেতে আরম্ভ করল। রাজামশাই বললেন, আমার ঠাকুরদার মৃতদেহের দিকে তাকাইলে মনে হইতেছিল যেন তিনি হাসিতেছেন। বাবা মশাই এমন কথাই বলিয়াছিলেন। আমি কিছুতেই বিশ্বাস করিতে পারিতাম না এমনটা কিভাবে সম্ভব। কিন্তু আমার সেই ধারণা সেদিন ভুল প্রমাণিত হইল। যেদিন আমি এখানে পা রাখিলাম, 50 বৎসর পর আবারও এই রাজপ্রাসাদে শুভ অনুষ্ঠানের আয়োজন করিতে আমরা সকলেই আসিয়াছিলাম। আর সে রাতেই স্বয়ং ঠাকুরদাকে স্বপ্নে দেখলাম। তারানাথ মশাই তিনি সাদা বিছানায় শুয়ে রয়েছেন, মুখে ঠিক সেই হাসি যেমনটা বাবা মশাইয়ের মুখ হইতে শুনিয়াছিলাম। এরপর এমন স্বপ্ন দেখিয়া আমি বেশ ভয় পাইয়া গিয়েছিলাম তারানাথ মশাই। তাই রাজপুরোহিতকে বলিলাম পূজার আয়োজন করিতে। সমস্ত নিয়ম বিধি ঠাকুরদার ঘরে সম্পন্ন হইবে সেই মতো ঠিক হইল। অতঃপর এত বছর পরে আবারও সেই ঘরটা খোলা হইল। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? ঘরটা খুলিতেই একটা অদ্ভুত পচা গন্ধ নাকে এসে লাগিল। প্রথমে বুঝিতে পারি নাই, কিন্তু পরে বুঝতে পারলাম যে সারা ঘর জুড়ে চিতার আগুনের গন্ধ ছড়িয়ে রয়েছে। তারানাথ মশাই, আপনি বলুন, কোনো বন্ধ ঘর হইতে এমন গন্ধ কেনই বা আসিবে? যাই হোক, পূজার আয়োজন শুরু করিলাম, কিন্তু কিছুতেই কোনো বিধি সম্পন্ন করিতে পারিলাম না। এমনকি পুজোর যে সকল আয়োজন করা হইয়াছিল তাহা যেন কেউ নষ্ট করিয়া ফেলিয়াছিল। তাই সমস্ত আয়োজন আবারও নতুনভাবে করতে হইল তারানাথ মশাই। তবে বিষয়খানি এখানেই থামিল না। প্রতিটি কাজেই কোনো না কোনো বাধা আসিত। এমনকি যজ্ঞের কাঠে আগুন পর্যন্ত ধরিত না। অবশেষে বহু প্রচেষ্টার পর রাজপুরোহিত আগুন ধরাইতে সমর্থ হইলেন। আমি ভাবিলাম এবার হয়তো সব কিছু ঠিক হইবে। কিন্তু কোথা থেকে যেন আগুনের ফুলকি উনার ধুতিতে পড়িয়া জ্বলে উঠিল। অনেক কষ্টে তিনি প্রাণে বাঁচিলেন তারানাথ মশাই। অবাক হয়ে বললাম, কি বলছেন? এও কি সম্ভব? রাজামশাই দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আর কি বলিব আপনাকে তারানাথ মশাই। তিনি আমাদের স্পষ্ট জানাইলেন এই স্থান অত্যন্ত অপবিত্র। এই স্থানে নিশ্চয়ই কোনো অপশক্তি বাসা বাঁধিয়া আছে। আমরা যত দ্রুত সম্ভব যেন এই মহল ছেড়ে চলে যায়। কিন্তু আমি কি করব তারানাথ মশাই? আগামী বৈশাখে আমার কনিষ্ঠ পুত্র রাজমোহনের বিবাহ অনুষ্ঠান হইবার কথা ছিল। সেই উপলক্ষে আমরা সকলে এখানে আসিয়াছিলাম। ভেবেছিলাম ধুমধাম করে বিবাহের সমস্ত আয়োজন করব, কিন্তু
সব শেষ হয়ে গেল তারানাথ মশাই। আমার ছেলেটার বিবাহও ভেঙে গেল। বিয়ে ভেঙে গেছে? কিন্তু কেন? সেদিন রাজপুরোহিত মশাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল বিবাহের দিন ঠিক করিবার জন্য। মায়াগঞ্জের জমিদার শক্তিপ্রসাদ সেনের একমাত্র কন্যা বসুমতীর সঙ্গে আমাদের রাজমোহনের বিবাহ হইবার কথা ছিল। সেই মতো তিনিও আমাদের সহিত সাক্ষাতের জন্য আসিয়াছিলেন। বিবাহের দিনক্ষণ ঠিক হইবার পূর্বে আমি রাজমোহনকে আসিবার জন্য ডাক পাঠাইলাম। কিছুক্ষণ পরে সেই স্থানে উপস্থিত হইল বটে, কিন্তু আমি দেখিলাম তার চোখ অদ্ভুত ধরনের লাল, যেন ভীষণ রেগে আছে। আমি তাকে পাশটিতে বসিতে বলিলাম, কিন্তু আমার কোনো কথা সে শুনল না। হঠাৎ আমাদের সকলের চোখের সামনেই সে শক্তিপ্রসাদ সেনের গলা চেপে ধরিল আর ভয়ঙ্কর স্বরে বলিতে লাগিল। আমি রাজমোহনের হাতখানি সরানোর চেষ্টা করিলাম, কিন্তু পারিলাম না। কি ভীষণ শক্তি! দেখলাম রাজমোহন জমিদার শক্তিমোহন সেনকে ছুঁড়ে মাটিতে ফেলিয়া দিল। আমি তৎক্ষণাৎ রক্ষীদের আদেশ দিলাম তাকে আটকানোর জন্য, কিন্তু 4 জন রক্ষী মিলেও তাকে আটকাতে পারিল না। হঠাৎ রাজমোহন জ্ঞান হারাইয়া মাটিতে পড়িয়া গেল। ছেলেটা তারপর থেকে আর বিছানা ছাড়তে পারেনি। তার শরীর এতটাই দুর্বল হয়ে গিয়েছিল, দিনের বেলা যদিও গায়ে তেমন জ্বর থাকে না, কিন্তু রাত হইলেই জ্বরের পরিমাণ হঠাৎ করে যেন বেড়ে যায়। আর জ্বরের ঘোরে সে যেন বিড়বিড় করে কিছু একটা বলে। আমি কিছুই বুঝতে পারছি না তারানাথ মশাই। আমি জিজ্ঞাসু স্বরে বললাম, আপনার বড় ছেলে কি বিবাহিত? আজ্ঞে তারানাথ মশাই। তাদের তো দেখলাম না, তারা কি রাজপ্রাসাদে নেই? রাজামশাই বিষণ্ণ কণ্ঠে বললেন, কিভাবে দেখিবেন? আমার সংসার তো শেষ হইয়া গিয়াছে, কেউ ভালো নেই। বড় ছেলে নিজেকে একা করিয়া নিয়েছে, আর তার স্ত্রী অর্থাৎ ভগবতী, তাকে তো শিকল পরিয়ে রাখা হয়েছে, না হলে সর্বনাশ হয়ে যেতে পারে। কেন, এমন কি হয়েছে তার? জানি না তারানাথ মশাই। এখানে আসা দিন দুয়েকের মাথায় হঠাৎই সে কেমন যেন হিংস্র হয়ে ওঠে। এমনকি সে রাজশেখরকেও মারার চেষ্টা করেছিল। কখন কিভাবে যেন রক্ষীর হাত থেকে বর্ষা নিয়ে সে নিজের সাথে তাকেও আঘাত করার চেষ্টা করেছিল। তখন থেকেই আমরা তাকে কক্ষের ভিতরে আটকে রাখতে শুরু করি, কিন্তু আশ্চর্যের ব্যাপার, রাত হলেই সে ঘরের তালা আপনা হতেই খুলে যেত, আর সে সোজা কোথায় যেন চলে যেত। নিজের স্ত্রীর কাছ থেকে অমন আঘাত পেয়ে রাজশেখর নিজেকে তার কক্ষে বন্দি করে নেয়। খুব প্রয়োজন ছাড়া সে কক্ষ থেকে বেরোই না তারানাথ মশাই। এরপর থেকে মাঝে মধ্যেই কান্নার শব্দ পাওয়া যেত। আমরা ভাবতাম ভগবতী হয়তো কোনো প্রকার পাগলামি করিতেছে, তাই তেমন কেউ গুরুত্ব দেয়নি। কিন্তু গত কয়েকদিন যাবৎ সেই কান্নার পরিমাণ যেন বেড়েই চলেছিল। মনে হয়তো সেটা ওই ঘর থেকে নয়, বরং ঠিক তার পাশে ঠাকুরদার ঘর হইতে আসিতেছে। কিন্তু দিন দুয়েকের আগে সবচাইতে বেশি ভয়ঙ্কর ঘটনাটা ঘটল আমার সঙ্গে। আমি সেদিন বেশ রাতে করেই ঘুমিয়েছিলাম, কিন্তু রাত যখন গভীর তখন হঠাৎ করেই যেন আমার ঘুম ভেঙে গেল। কান্নার শব্দ শুনে আমি ঠাকুরদার ঘরের দিকে এগিয়ে গেলাম। জানালার পাল্লাখানি ফাঁক করে দেখি ভগবতী সে ঘরের ভেতর হাপুস নয়নে কাঁদছে, কিন্তু তখন তার হাতে শিকল লাগানো। কি করুণ সেই কান্না, শুনলে গায়ের রক্ত জল হয়ে যায়। আমি রাজপুরোহিত মশাইকে ঘটনাটি বললে তিনি ভগবতীর ঘরের চারপাশে একটি রেখা অঙ্কন করিয়া দেন, যাতে সে কোনোভাবেই কক্ষের বাইরে না আসিতে পারে। আপনি যা বললেন তাতে আমি বেশ বুঝতে পারছি ব্যাপারখানা মোটেও স্বাভাবিক নয়। মহারাজ, আমি নিজের কথা শেষ করতে পারলাম না। হঠাৎ বাইরে থেকে কারোর চিৎকার ভেসে এলো। দৌড়ে যেতেই রামহরি ভয়ার্ত চোখে অন্ধকারের দিকে আঙুল তুলে ইঙ্গিত করে বলল, ওদিকে 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 ছায়ার মতো কেডা যেন ঝট কইরা চলে গেল। কোথায় দেখি?
আমি লণ্ঠনটাকে হাতে ধরে সামনের দিকে বেশ কিছুটা দূরে এগিয়ে গেলাম। চারিদিকে গাঢ় অন্ধকার, আর ঝিঁঝি পোকার ডাক ছাড়া তেমন কিছু দেখা যায় না বা শোনা গেল না। ফিরে এসে রাজামশাইকে বললাম, না, ওদিকে তো কাউকে দেখা গেল না, হয়তো কোনো বিড়াল ছিল, অন্ধকারে বোঝা যায়নি। মহারাজ, বেশ রাত হয়েছে, এবার আপনি গিয়ে শুয়ে পড়ুন, যা কথা হওয়ার কাল সকালে হবে। রাজামশাই বিচক্ষণ মানুষ, তিনি আমার কথার ইঙ্গিত অনায়াসেই বুঝতে পেরে আর সময় নষ্ট করলেন না, বরং তার রাজকীয় গাম্ভীর্য বজায় রেখেই ধীর পায়ে নিজের কক্ষের দিকে ফিরে যেতে লাগলেন। আমি এবং রামহরি দোতলার বারান্দা ধরে ঘরের দিকে আসছিলাম। হঠাৎ ডান দিকের একটা খোলা দরজার দিকে চোখ পড়ল আমার। হাতে ধরা লণ্ঠনটা খানিকটা উঁচু করে ধরতেই দেখতে পেলাম মাটির ওপর একটা তালা পড়ে রয়েছে। রামহরি হঠাৎ আঁতকে বলল, এ কি, মহারাজের ঠাকুরদার ঘরের দরজা কিটা খুইলা রাখছে? কথাটা শুনে আমিও থমকে গেলাম। মনে মনে ভাবলাম, এটাই তবে রাজামশাইয়ের ঠাকুরদার ঘর। আধখোলা দরজার পাল্লার ফাঁক দিয়ে লণ্ঠনের যেটুকু আলো প্রবেশ করেছে তাতে খুব বেশি কিছু চোখে পড়ল না। আশ্চর্যের বিষয়, আলো যেন ভেতরে গিয়ে মিলিয়ে গেল। ঘরের মধ্যেকার অন্ধকারও তখনও আগের থেকেও আরো গভীর হয়েছে, যেন সবটুকু আলোকে নিজের মধ্যে গ্রাস করে নিয়েছে। চাইলে সেই রাতেই আমি ঘরটার ভেতরে ঢুকে পড়তে পারতাম, কিন্তু ঘটনার আসল রহস্য না জেনে এমন দুঃসাহস করা নিছকই বোকামির কাজ হতো। তাই সময় নষ্ট না করে মাটিতে পড়ে থাকা তালাটা দরজায় ঝুলিয়ে দিলাম। তারপর রামহরির দিকে তাকিয়ে বললাম, এই তালার চাবিটা আমার কাছেই রাখছি। আচ্ছা রামহরি, তুমি কি কাউকে দেখেছ? রামহরি আমার প্রশ্নের প্রত্যুত্তরে বলল, আগে না ঠাকুর মশাই, আমাকে ছাড়া তো এখানে আর কেউ নাই, সবাই নিজের নিজের ঘরে ফিরে গেছে, কেউ এখানে থাকতেই চায় না। থাকতে চায় না? কিন্তু কেন? এই কথাখানা যে কেমনে কই ঠাকুর মশাই। রামহরি নিজের কথা শেষ করবার আগেই আমি তাকে থামার ইঙ্গিত করলাম, কারণ আমার দৃষ্টি তখন সামনের জমাট বাঁধা কালো অন্ধকারের মাঝে স্থির। স্পষ্টতই আমি বুঝতে পারছিলাম কেউ যেন সেই অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আমাদের কথা শুনছে এবং মাঝে মধ্যেই উঁকি দিয়ে আমাদের দিকে তাকাচ্ছে। আর এক মুহূর্ত সেখানে থাকা যে কতটা বিপজ্জনক হতে পারে তা বুঝতে পেরে তাকে বললাম, অনেক রাত হয়েছে, তুমি এখন ফিরে যাও, তবে কাল সকালে একবার আমার ঘরে এসো। আগে ঠাকুর মশাই। রামহরি চলে যেতেই আমিও দ্রুত পা চালিয়ে নিজের ঘরে ফিরে এলাম। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ঘুম এলো না। তাই এপাশ ওপাশ করেই গোটা রাতটা একভাবে কাটিয়ে দিলাম। ভোর হতেই দরজায় করাঘাতের আওয়াজ পেয়ে উঠে যেতেই দেখি রামহরি দাঁড়িয়ে রয়েছে। আমি হেসে বললাম, আরে এসো এসো, আমি তোমারই অপেক্ষায় ছিলাম, কোনো অনুমতি নিতে হবে না, ভেতরে এসো। রামহরি ঘরে প্রবেশ করে সামনে থাকা তক্তপোষের এক কোণায় গিয়ে বসল, আর আমি বসলাম পাশের আরাম কেদারাটায়। এরপর তার দিকে তাকিয়ে বললাম, এবার আমাকে বলো তো, ব্যাপারখানা কি? কেন এখানে কেউ রাতে থাকে না? এত বড় প্রাসাদ, অথচ চাকর বাকর প্রায় নেই বললেই চলে। কি এমন হচ্ছে এখানে যে কেউ থাকতে চাইছে না? কি হইতেছে না ঠাকুর মশাই, সব ঘটনা মনে কইলে শরীরে রক্ত পুরা জল হয়ে যায়। এমন ঘটনা তোমাদের মধ্যে সবচাইতে বেশি কার সঙ্গে ঘটছে? আগে শ্যামের লগে ঠাকুর মশাই, ওই সব ঘটনা বেশি দেখছে, তবে আমিও কিছু কিছু ঘটনা একেবারে নিজের চোখে দেখছি। বেশ, তবে আগে তোমার মুখ থেকে এই ব্যাপারটা শুনি, বাকিটুকু না হয় ওর থেকে জেনে নেওয়া যাবে। আগে আমি এই রাজপ্রাসাদে দেখাশোনার লগে গরু চড়াইতে মাঠে যাইতাম প্রতিদিনের মতো। সেই দিনও মাঠ থেকে ফেরবার পর গোশালায় গরুগুলারে বন্ধ কইরা লাগলাম, যাতে রাত্রিরে কেউ না বাইরে বেড়ে যায়। যা অনেক খাটাখাটনি হয়েছিল, তাই নিজের খাওয়া দাওয়ার পর ঘুমাইতে যাচ্ছিলাম আর কি। এমন সময় বাইরে থাইকা কেমন ফিসফিসানি শব্দখানি আইলো।
ভাবলাম কেউ হয়তো দাঁড়িয়ে কথা কইতাছে, তবে কি জানেন ঠাকুরমশাই, আমি একদম ভুলে গেলাম যে এইখানে আমি একাই আছি। চোখে তখন ঘুম আইছিল, তাই অত কিছু না ভাইবা ঘুমিয়া পড়লাম। হঠাৎ মাঝরাতে আচমকা বিকট এক আওয়াজে ঘুম ভাঙল। মনে হইল হাজার হাজার মানুষ যেন একসাথে ছোটাছুটি করতেছে। আমি বাইরে উঁকি দিলাম, কিন্তু কাউরে দেখতে পাইলাম না। শুধু মনে হইল চারিদিকে যুদ্ধ বাইরে গেছে। আমি ভয়ে ঘরের দরজাটা শক্ত করে এঁটে বসে রইলাম। কিন্তু মানুষের চিৎকার, কান্নার শব্দ বারবার বারবার আমার কানে আইতেছিল। হঠাৎ করেই ঘরের দরজার উপর কিটা যেন করাঘাত করতে আরম্ভ করলো। প্রথমে একবার, তারপরে দুবার, পরে এত জোরে জোরে দরজার উপর ধাক্কা মারতে লাগলো যেন মনে হইলো দরজাখানা একেবারে ভাঙিয়া পড়বো। সারা রাত আমি দরজার সাথে পিঠ ঠেইয়া বসে রইলাম। হ্যাঁ ঠাকুরমশাই, তবে ভোরের আলো ফুটতেই সব কেমন যেন আবার শান্ত হয়ে গেল, যেন কিছুই ঘটে নাই। রামহরির চোখে আমি স্পষ্ট আতঙ্কের ছাপ ফুটে উঠতে দেখেছিলাম। একটানা সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলার পর খানিকক্ষণ সে চুপ করে গেল। বুঝতে পারলাম আর বিশেষ কিছু তার থেকে জানবার প্রয়োজন নেই, বরং বাকি ঘটনাটুকু শ্যামের মুখ থেকে শোনাই শ্রেয় হবে। আমি শান্ত গলায় বললাম, ঠিক আছে, তুমি শ্যামকে পাঠিয়ে দাও, ওর সাথে আমার কিছু কথা আছে। রামহরি আমাকে প্রণাম জানিয়ে উঠতে যাবে, এমন সময় আধ ভেজানো দরজার ফাঁক দিয়ে শ্যাম মুখ বাড়িয়ে নম্র স্বরে বলল, আইব ঠাকুরমশাই। রামহরি হেসে বলল, ওরে শ্যাম, আমি তো এই বেলায় তোকে ড্রাইভার লয়ে গেছিলুম। শ্যাম ভেতরে ঢুকেই দুহাত জোড় করে নমস্কার করল। মৃদু হেসে আমি বললাম, আরে এসো শ্যাম, এসো। আমি রামহরির থেকে শুনেছি যে তুমিও নাকি এই রাজপ্রাসাদের রক্ষণাবেক্ষণে নিযুক্ত ছিলে। শ্যাম মাথা নেড়ে বলল, আগে ঠাকুরমশাই, আর এই হাই আমার জীবনের সব চাইতে ভুল আছিল। কেন, এমন কেন বলছো? সেদিন রামহরি দাদা ছিল না, আমি ওই দোতলার বারান্দা দিয়ে নিচে ঘরের দিকেই যাচ্ছিলাম। হঠাৎ মনে হলো পায়ের তলায় যেন কি একটা ঠেকছে, কেমন ভিজা ভিজা চ্যাটচ্যাটি। লণ্ঠনের আলোখানি নিচে নামাই দিয়ে দেখি বন্ধ করে দরজার নিচ দিয়ে লাল রক্ত বেরোয় যাইতেছে। আমি ভয় কাঁপা উঠলাম ঠাকুরমশাই। কি জানেন কি, তাও মনে সাহস কইরা দরজা ঠেলা ভেতরে ঢুকলাম। কিন্তু যা দেখছি, কি দেখছো তুমি? দেখছি ঘরের দেওয়ালের ফাঁক দিয়ে রক্ত চড়তেছে চারদিকে, কি বিকট গন্ধ। আর জানেন, ঘরের মধ্যখানে যে পালঙ্ক আছে তার উপর একজন ছেলে মানুষ বইয়া আছে, তার সারা গায়ে রক্ত লাগা, পিশাচের মতো হাসি হাসতেছে আর কইতেছে, আমি আর পারলাম না ঠাকুরমশাই, কোনো মতে সেই ঘর থেকে ছুটে বাইর হইয়া এলাম। তারপর আমার আর কিছু মনে নাই। পরের দিন যখন জ্ঞান আইলো, তখন দেখি রামহরি দাদা আমার মাথার কাছে বইয়া হাওয়া দিতেছে। রামহরি আমার দিকে তাকিয়ে সম্মতি জানিয়ে বলল, একদম হক কথা কইছে ও ঠাকুরমশাই। যদিও সেদিন আমি ওর কথা সহজে বিশ্বাস করি নাই, কিন্তু সেই যে শুরু হইল, তারপর থেকে কিছু না কিছু হতেই চলেছে। আর কি দেখেছো? আপনি বিশ্বাস করবেন কিনা জানি না ঠাকুরমশাই, মহলের দক্ষিণ পশ্চিমে একখান শিউলি গাছ আছে। যখন সেই গাছের ফুলগুলো হঠাৎ করে লাল হয়ে যায়, আর ঠিক তার 3 দিন পার না হইতে হইতেই কোনো না কোনো মানুষের মৃত্যু হয়ে যায়। কি বলছো কি? শিউলি ফুল লাল হয়ে যায়? আগে ঠাকুরমশাই, একেবারে রক্তের মতো লাল টকটকে। কিশোরী আবারও ঘটনার মাঝপথেই প্রশ্ন করল, কিন্তু এ কি করে সম্ভব? শিউলি গাছের ফুল এভাবে লাল কি করে হয়ে যেতে পারে? তারানাথ মুখে রহস্যময় হাসি ফুটিয়ে বলল, কথায় আছে, নিজের চোখে না দেখে কখনোই কিছু বিশ্বাস করা উচিত নয়। আমিও হয়তো তাই করতাম। অন্তত সাধারণ মানুষ হলে এমন ঘটনা বিশ্বাস করা সহজ নয়। কিন্তু যেদিন থেকে তন্ত্রের পথে পা রেখেছি, সেই দিন থেকে এমন সব অদ্ভুত ঘটনা লক্ষ্য করেছি যে শ্যামের কথাটার গুরুত্ব আমি উপেক্ষা করতে পারলাম না।
এদিকে সকাল থেকে একবারও ঘরের বাইরে বের হইনি। ঘড়িতে তখন 8টা বাজে। এমতাবস্থায় রাজামশাই নিজেই সেই ঘরের সামনে এসে উপস্থিত হলেন। বললেন, তারানাথ মশাই, আপনি কি জাগিয়া আছেন? আমি কি ভেতরে আসব? আমি এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিয়ে বললাম, আসুন মহারাজ, ক্ষমা করবেন, আপনাকে আমার জানানো উচিত ছিল। আমি আসলে ওদের থেকে ঘটনার খোঁজ নিচ্ছিলাম। রাজামশাই হেসে বললেন, বেশ বেশ, আমি এখানে থাকতে পারি তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারেন। আমার তো মনে হয় আপনার অবশ্যই এখানে থাকা উচিত। আরাম কেদারাটি রাজামশাইয়ের জন্য বরাদ্দ রেখে আমি তক্তপোষের উপর গিয়ে বসলাম। শ্যাম, তুমি আমাকে যা যা বলেছ সব সত্যি বলেছ তো? শ্যাম দৃঢ় গলায় বলল, আগে ঠাকুরমশাই, আমি আপনার মিথ্যে কইব কেন? আমরা স্পষ্ট দেখেছি ফুলগুলোর মধ্যে যেন রক্ত লেগে আছে। সেই রক্ত মুছবার সাধ্য কারণ নাই, তাই মুছতে চাইলেও পারবেন না ঠাকুরমশাই। মনে হইতো যেন গাছের ভিতর থেকে ওই রক্ত ফুলের গায়ে আঁকড়াইয়া বসছে। আর কি জানেন, যে মানুষ মারা যায় ঠিক তার 7 দিন পর হইতেই আমি এখানে ছায়া দেখি। গায়ে রক্তের মতো টকটকে লাল কাপড়, হাতে মানুষের খুলি, গলায় পশুর হাড়। কিসের জানি মন্ত্র উড়াইতে উড়াইতে ওই মহারাজের ঠাকুরদার ঘরের দিকে এগিয়ে যাচ্ছিল, আর তার পিছে পিছে শয়ে শয়ে ছায়া যেন তার অনুসরণ করতেছে। আমি একেবারে নিজের চোখে দেখছি ঠাকুরমশাই। ঘরের দরজাটা আপনা অতি খুললে গেল, তালাখানা মেজের উপর আছাড় খাইয়া পড়িল। তারপর ওই সব ছায়াগুলো একে একে ঘরের ভিতরে ঢুইকা গেল। আর কি আশ্চর্য, দৌড়টা যেভাবে নিজে থেকে খুইল্লা গিয়েছিল ঠিক সেইভাবেই নিজে থেকে বন্ধ হইয়া গেল। আচ্ছা, এই ঘটনাটা কি তোমরা ছাড়া আর কেউ দেখতে পেয়েছিল? হ্যাঁ, দেখছিল তো। প্রসাদ, বিরজা, তিনকড়ি অনেকেই দেখছিল। তারা কি এই গ্রামেই থাকে? থাকতো ঠাকুরমশাই, কিন্তু ওরা তো আর কেউ বেঁচে নাই, ওরা মারা গেছে। মারা গেছে? কিন্তু কবে? রামহরি উত্তরে বলল, বিরজা মারা গেছে তাও দিন 5 হইতে চলল। তার কিছুদিন আগে 3 করি আর প্রসাদ। আরও যারা ছিল তারা এখন আর কেউ নাই। অনেক দিন ধরে এই গ্রামে অস্বাভাবিক মৃত্যু ঘটতেছে। আমাগো কানে সেই কথাই আসতেছিল। শ্যাম মাথা নেড়ে বলল, তবে ঠাকুরমশাই, কেউই সরাসরি কইতো না। ওরা শুধু কইতো এখানে থাকলে মরণ নিশ্চিত আছে। কিন্তু প্রসাদকে জোর দিলে একবার নাকি সে কইছিল এই ঘরের উত্তরের কোনায় এখানে আয়না আছে, যেই ও এত মুখ দেখায় সেই নাকি নিজের মৃত্যুরে দেখতে পায়। তখন দেখা প্রসাদ কেমন জানি পাগল হইয়া গেল। আমি জানি তোমাদের মনে এখন কি প্রশ্ন ঘোরাফেরা করছে। বললাম, কি প্রশ্ন? তারানাথ উত্তরে বলল, এটাই তো, যে আয়না কিভাবে কারোর মৃত্যুকে দেখাতে পারে। কি তাই তো? আমি মাথা নেড়ে সমর্থন জানালে তারানাথ বলল, তাহলে তোমাদের বলি শোনো। তাদের মুখে ঘটনাগুলো শুনে আমি কিছুক্ষণ স্থির হয়ে বসে রইলাম। রাজামশাইয়ের মুখেও কোনো কথা নেই। এতগুলো অকাল মৃত্যু কোনোভাবেই কাকতালীয় হতে পারে না। কখনো কখনো আমার মনে হয় মানুষের জীবনের এত ঘটনা এই নিছক কোনো গল্প নয়, বরং অদৃশ্য ভাগ্যের প্রতিফলন। আমরা ভাবি জীবনের নিয়ন্ত্রণ ক্ষমতা আমাদেরই হাতে, কিন্তু প্রকৃতপক্ষে অদেখা শক্তি আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে, আমাদের চালনা করে। ওই মুহূর্তে আমি বেশ বুঝতে পারছিলাম তাদের বলা কথাগুলো শুধুমাত্র অতীতের বিবরণ নয়, বরং সে যেন অদৃশ্য ছায়ার আগাম সতর্ক বার্তা। তাই আমি স্থির করলাম, সেই ঘটনার শেষ দেখা না পর্যন্ত কিছুতেই আমি সেই গ্রাম ছাড়ব না। রাজামশাইকে প্রশ্ন করলাম, মহারাজ, আপনি কি এই বিষয়ে কিছু জানতেন? তেমন কিছুই জানিতাম না তারানাথ মশাই। তবে একদা সকলে একত্র হইয়া আমাকে বলিয়াছিল, তাহারা এই মহলের কাজে আর থাকিবে না। আমি যেন তাহাদের পাওনাগণ্ডা সব মিটিয়ে দিই। তারা নিজ নিজ গৃহে প্রস্থান করতে চায়।
হঠাৎ রামহরি বলল, ঠাকুর মশাই, গোটা ব্যাপারটা এই বড় রাজকুমার জানতেন। উনি তো কইছিলেন মহারাজের কানে এই কথাটা তুলবেন। হ্যাঁ, রাজশেখর আমাকে বলিয়াছিল কোনো এক গুরুতর বিষয় নিয়ে সে আমার সহিত আলোচনায় বসিবে, কিন্তু পরবর্তীকালে এ বিষয়ে আর কোনো কথা হইল না তারানাথ মশাই। তার প্রয়োজন হবে না রাজামশাই। ব্যাপারটা কিছুটা হলেও আমার কাছে এখন পরিষ্কার। আমি নিশ্চিত যে ঘটনাগুলো শুধুমাত্র এই মহলের ভেতরে সীমাবদ্ধ নেই, বরং তার ছায়া ইতিমধ্যেই গোটা গ্রামে ছড়িয়ে পড়েছে। কিন্তু এর পিছনে আসলে কোন কারণ থাকতে পারে তা এখনো স্পষ্ট নয়। মহারাজ, আপনি একবার আমাকে সেই ঘরে নিয়ে চলুন। হয়তো সেখান থেকেই আসল সূত্রটা আমি খুঁজে বের করতে পারবো। রাজামশাইয়ের চোখে তখন যে বিস্ময়, হয়তো আমার কথার অর্থ তিনি বেশ ভালো মতোই বুঝতে পেরেছেন। বললেন, আপনি যাবেন তারানাথ মশাই? অবশ্যই। আমি নিজের চোখে একবার সেই ঘরটা দেখতে চাই। সমস্ত ঘটনার কেন্দ্রবিন্দুতে যখন ওই ঘর, তখন উত্তরও নিশ্চয়ই তার ভিতরেই লুকিয়ে রয়েছে। কিন্তু তার আগে শ্যাম, তুমি আমাকে খানিকটা চন্দন, অল্প গঙ্গা জল, কিছু ফুল আর একটু সিঁদুর এনে দাও। হ্যাঁ, তবে মনে রেখো, সমস্ত উপকরণ যেন একসাথে একটি তামার পাত্রে করেই আনা হয়। ঠিক আছে মহারাজ, চলুন। দোতলার বারান্দা ধরেই আমরা সোজা এগিয়ে যেতে লাগলাম সামনের দিকে। মিনিট 5 হাঁটবার পরেই চোখে পড়ল মেহগনি কাঠের ওপর সূক্ষ্ম কারুকার্যে পূর্ণ একটি বড় দরজা। দরজার ওপর লাগানো রয়েছে একটি বড় মাপের তালা এবং তার ওপর জড়ানো লাল শালু কাপড়। রামহরি হাতে থাকা চাবিখানি দিয়ে তালাটি খুলতেই হঠাৎ কাছে কোথাও যেন এক ঝাঁক কাক ডেকে উঠল, যেন অশনি কোনো সংকেতের ইঙ্গিত। ততক্ষণে শ্যাম ও লাল শালুতে ঢাকা তামার থালা হাতে সেখানে উপস্থিত হয়েছে। জিজ্ঞাসু গলায় বললাম, যা বলেছিলাম এনেছো তো? আগে ঠাকুর মশাই, এই যে। তামার পাত্রটির ওপর থেকে শালু কাপড়টা সরাতেই সমস্ত উপকরণগুলো চোখে পড়ল আমার। সবার প্রথমে ছোট্ট ঘটিটা নিয়ে কিছুটা গঙ্গা জল হাতের তালুতে ঢাললাম। এরপর চোখ বন্ধ করে মন্ত্র পড়তে আরম্ভ করলাম। 18 বার মন্ত্র পড়বার পর মন্ত্রপুত গঙ্গা জলটি সকলের গায়ে ছিটিয়ে দিয়ে গাত্রবন্ধন সম্পন্ন করলাম। তারপর তামার পাত্রটি হাতে নিয়ে তাতে থাকা চন্দনের গুঁড়ো এবং সিঁদুরের গুঁড়ো একসাথে মিশিয়ে চৌকাঠ বরাবর একটি রেখা আঁকলাম। তোমরা সকলে এখানেই দাঁড়াবে, এই রেখার বাইরে। আমি যা প্রশ্ন করব তার উত্তর এই রেখার বাইরে থেকেই দেবে, বুঝেছ? আর মহারাজ, আপনি আমার সঙ্গে ভেতরে আসুন। ভয় পাবেন না, আমি আপনার দেহ বন্ধন করে দিয়েছি। কোনো অশুভ শক্তির এই গাত্রবন্ধন বের করার ক্ষমতা নেই। রাজা রুদ্রপ্রতাপ রায় যেন আমার কথা শুনে বেশ আশ্বস্ত হলেন। তামার পাত্রখানি এক হাতে ধরে আরেক হাত দিয়ে দরজাটি আলতো করে ঠেলতেই সেটি বিকট শব্দ করে খুলে গেল। আমরা ভেতরে পা রাখলাম। বিশাল এক রাজকীয় কক্ষ, তবে হ্যাঁ, সময়ের ভারে কিছুটা মলিন হয়ে উঠেছে। ঘরের ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত গন্ধ প্রথমেই আমার নাকের কাছে এসে ঠেকল। গন্ধটা খুব যে চেনা তেমনটা নয়, আবার অচেনাও বলতে পারব না। চন্দন আর পুরনো কাঠের সঙ্গে যেন কোনো ধূপের গন্ধ মিশে রয়েছে। কেমন যেন তেতো স্যাঁতস্যাঁতে একটা ঘ্রাণ। গন্ধটা এতটাই ভারী যে মনে হলো ঘরের বাতাসটাই যেন অন্যরকম হয়ে গেছে। ঘরের ঠিক মাঝ বরাবর বিরাট এক পালঙ্ক। না, শুধু পালঙ্ক নয়, বরং সোনার পালঙ্ক। রাজামশাই সেই দিকে আঙুল তুলে ইশারা করে বললেন, তারানাথ মশাই, ঠাকুর তো এই পালঙ্কেই নিদ্রাগমন করিতেন। পালঙ্কটির দিকে বেশ কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে আমার চোখ পড়ল মাথার কাছে থাকা বিশেষ এক রত্নের দিকে, যাকে বলা হয় রক্তপ্রভা মণি। আমি এবং কিশোরী দুজনই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম তারানাথের দিকে। সে আমাদের মনের মাঝে উঁকি দেওয়া প্রশ্নের অনুমান করেই বলল, আমি জানি তোমরা ঠিক কি ভাবছো, তবে এখন কিন্তু আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না।
না হলে ঘটনাখানি বলাই বৃথা হবে। মন দিয়ে শুনতে থাকো, উত্তর অবশ্যই পাবে। কিশোরী অধৈর্য হয়ে বলল, কিন্তু উত্তর যে এখনই পেতে চাই ঠাকুরমশাই, আপনি এভাবে কথা এড়িয়ে যেতে পারেন না। তারানাথ তার উত্তরে কিছুই বলল না, শুধু মৃদু হেসে ঘটনায় ফিরে গেল। মনে রেখো, সঠিক সময়ের আগে কোনো কিছুই লাভ করা উচিত নয়, তা প্রবল অর্থই হোক কিংবা অঢেল জ্ঞান। না হলে লাভের চাইতে ক্ষতির সম্মুখীনই আমাদের বেশি হতে হয়। কথাটা যে কিশোরীকে উদ্দেশ্য করে বলা তা আমার বুঝতে বাকি রইল না। সে মুখখানা বাংলার কাঁচের মতো করে বসে রইল। আমি দাঁত চিপে কোনো মতে হাসি থামিয়ে মন দিলাম গল্পে। যাই হোক, পালঙ্কের মাঝে অমন নিষিদ্ধ রত্ন দেখতে পাওয়ার কথাটি আমি সেই মুহূর্তে রাজামশাইয়ের কাছ থেকে এক প্রকার লুকিয়ে গেলাম। সমস্ত যোগসূত্র আগে এক সুতোয় বাঁধতে হবে, তার জন্যে প্রয়োজন সত্যিটা সামনে আসার। আমি জানলার ওপাশে দাঁড়িয়ে থাকা শ্যামের দিকে তাকিয়ে বললাম, শ্যাম, সেই দিন তুমি স্বপ্নে সেই লোকটিকে কি এই পালঙ্কের ওপরেই বসে থাকতে দেখেছিলে? আগে হ্যাঁ ঠাকুরমশাই, এই পালঙ্কখানেই আসিল। ঘরের প্রতিটা জিনিসই বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করবার মাঝেই আমার চোখ পড়ল স্বর্ণ কারুকার্য খচিত আয়নাটির উপর। বললাম, এটা নিশ্চয়ই সেই আয়না যার ভেতরে তাকালে নিজের মৃত্যুকে দেখা যায়। রাজামশাই বললেন, আজ্ঞে তারানাথ মশাই, তাই তো শুনিয়াছি। স্বচ্ছ কাঁচের ওপর পড়া নিজের প্রতিবিম্বের দিকে চোখ রাখলাম, কিন্তু কোথায় কি, নিজেকে ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। তাহলে কি শুধুমাত্র বিশেষ কিছু মানুষের ক্ষেত্রেই সেই ঘটনা ঘটে? কিন্তু কেন? কিন্তু কাদের ক্ষেত্রেই বা এমন ঘটনা ঘটে, সেটা তখনও আমার জানবার বাকি ছিল। আচ্ছা মহারাজ, এই ঘরের মধ্যে আরও এমন কিছু কি আছে যেটা বেশ অদ্ভুত মনে হয়েছে আপনার? তিনি খানিক ভেবে বললেন, হ্যাঁ, একটা জিনিস আছে যেটা আমার কাছে বেশ অদ্ভুত মনে হইয়াছিল। তিনি পালঙ্কের পাশে থাকা আলমারির দরজাটি খুলতেই ওনার সারা মুখ জুড়ে যেন অস্বস্তির ছাপ স্পষ্ট ফুটে উঠল। আতঙ্কিত কণ্ঠে বললেন, এ কি, কোথায় গেল জিনিসটা? এখানেই তো ছিল। কি হয়েছে মহারাজ? তারানাথ মশাই, এই আলমারির ভেতরেই একখানি মুদ্রা রাখা ছিল, কিন্তু এখন কোথাও আর সেটা দেখা যাইতেছে না। হয়তো এদিক ওদিক কোথাও রেখেছেন। প্রবল চিন্তিত গলায় তিনি বললেন, তারানাথ মশাই, আমি তো সর্বত্র তন্ন তন্ন করিয়া খুঁজিলাম, কিন্তু কোথাও সেই মুদ্রাটি নেই। রাজপুরুত মশাই আমাকে বারবার কহিয়াছিলেন যে ওই বিশেষ মুদ্রা যেন আমি অত্যন্ত সাবধানতার সঙ্গে রাখি, কারোর হাতে পড়িলে নাকি মহা সর্বনাশ ঘটিতে পারে। আমাকে 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 এক্ষুনি একবার রাজপুরোহিত মশাইকে খবর দিতে হইবে। চলুন, আমিও আপনার সাথে যাচ্ছি। মহলের ঠিক পিছন দিকে প্রাচীন এক শিব মন্দির ছিল। প্রতিদিন সেখানে জলাভিষেক করা হয়। বাগানের মধ্যে থেকে চলে যাওয়া সরু রাস্তা ধরে যখন সেখানে পৌঁছালাম, দেখলাম আচার্য গুরু মন্দিরের চাতালে মালা গাঁথছেন। মহারাজ দ্রুত পায়ে সেদিকে এগিয়ে সমস্ত ঘটনাটি বলতেই তিনি ভয় মেশানো গলায় বললেন, মহারাজ, আপনি এ কি করেছেন? আমি তো আপনাকে বলেছিলাম কোনোভাবেই যেন সেই মুদ্রা স্থানচ্যুত না হয়, না হলে বড় বিপদ ঘটতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব সেই মুদ্রা খুঁজে বের করুন, না হলে যজ্ঞ কিছুতেই সম্পন্ন হবে না। কাল রাতের মধ্যে যদি সেই মুদ্রা না খুঁজে পাওয়া যায়, তবে তবে সমস্ত গ্রামে মহামারী নেমে আসবে। আচার্য মশাই, আপনি এমন কথা কেন বলছেন? তিনি আমার দিকে কৌতূহল মিশ্রিত দৃষ্টিতে তাকালে আমি বললাম, আগে আমার নাম তারানাথ চক্রবর্তী। তুমি তাহলে তারানাথ? তোমার বিষয়ে আমি শুনেছি, কিন্তু এই প্রশ্নের উত্তর তুমি আমার মুখ থেকে নয়, বরং মহারাজের মুখ থেকে শুনে নিও। আমি মাথা নেড়ে রাজামশাইয়ের দিকে তাকিয়ে বললাম, মহারাজ, আপনি ছাড়া এই মুদ্রার বিষয়ে আর কে কে জানত? তিনি এক মুহূর্ত ভেবে বললেন, আগে আমি এবং আমার 2 পুত্র জানিত। তার একটাই মানে হতে পারে মহারাজ, ওনাদের মধ্যে থেকেই কেউ হয়তো মুদ্রাটা নিজের কাছে রেখেছেন।
একবার যদি তাদের ঘর পরীক্ষা করার আদেশ দিতেন। আদেশ কেন তারানাথ মশাই, অবশ্যই করিবেন। রাজমোহনের কক্ষের চাবি তো আমার কাছে আছে, কিন্তু রাজশেখর সে তো নিজেকে কক্ষবন্দী করে রাখে, কখনো সখনোই সে বাহিরে আসে। প্রকৃতপক্ষে নিজের ভাতৃ এবং স্ত্রীর এমন অবস্থা সে সহ্য করতে পারেনি তারানাথ মশাই। বেশ, তাহলে আজ রাতে আমি প্রথমে তার ঘরটিকেই পরীক্ষা করব। সেই মতো রাতের আহার সেরে আমি এসে পৌঁছালাম দোতলার বারান্দায়। ছোট বড় অনেক কক্ষের মাঝেই একটিতে লুকিয়ে নিলাম নিজেকে। আমার সঙ্গে সেই সময় শ্যামও ছিল। খানিক পরে রাজামশাইও এসে পড়বেন। আমি রাজশেখরের ঘর থেকে বেরোনোর অপেক্ষায় ছিলাম, কারণ গতকাল শ্যাম আমাকে জানিয়েছিল যে সে নাকি বড় কুমারকে গভীর রাতে ওই শিউলি গাছের তলায় ধ্যানে বসতে দেখেছে, এবং সূর্যোদয় না হওয়া পর্যন্ত সে নাকি একইভাবে নিজেকে সেই ধ্যানের মধ্যে ডুবিয়ে রাখে। আমরা নিশ্চুপভাবে সেখানে দাঁড়িয়ে রয়েছি, কারোর মুখে কোনো কথা নেই। চারিদিকে এতটাই নিস্তব্ধতা যেন নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম আমরা। হঠাৎ টুক করে দরজা খোলার একটা শব্দ হলো। দেখলাম রাজশেখর নিজের রাজকীয় ভঙ্গি নিয়ে দরজার বাইরে বেরিয়ে এসেছে। এরপর সোজা হেঁটে সে বাগানের দিকে চলে যেতে লাগলো। এই সুযোগ আমি শ্যামকে বললাম, শ্যাম শোনো, তুমি এখন এই ঘরের বাইরে পাহারা দেবে। আমি আর মহারাজ গোটা ঘরটা একবার ভালো করে খুঁজে দেখব, যদি কিছু পাওয়া যায়। কিন্তু না, শেষ পর্যন্ত কিছুই পাওয়া গেল না। প্রায় আধ ঘন্টা খোঁজার পরেও আমাদের হাতে বলছি মুদ্রা কেন, তার একটা অংশটুকুও লাগলো না। আমি বুঝতে পারলাম যে আজ রাতে আর তেমন কিছুই করা সম্ভব নয়। তাই মহারাজকে ফিরে যেতে বলে আমি নিজেও ঘরে ফিরে এলাম। কাল সকালে না হয় রাজমোহনের ঘরটা দেখা যাবে, এই রকম পরিকল্পনা করে আমি শুয়ে পড়লাম। সবেমাত্র ঘণ্টাখানেক হয়তো কেটেছে, এমন সময় হঠাৎ যেন মনে হলো গলার মধ্যে কিছু একটা যেন চেপে বসেছে। শ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছিল আমার, যদিও এমনটা হবার কোনো কারণই নেই। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখলাম একদিকে দাঁড়িয়ে রয়েছে রাজমোহন এবং অন্যদিকে দাঁড়িয়ে রয়েছে ভগবতী। দুজনেই নিজের নিজের হাত দিয়ে আমার গলা চেপে ধরেছে। আমি ভয়ে বিস্ময়ে যেন কাঠ হয়ে যাচ্ছিলাম। শরীরের শক্তি ক্রমশ ক্ষীণ হয়ে আসছিল। মনে হচ্ছিল যেন আজই আমার শেষ দিন। কিন্তু নিজেকে শান্ত রেখে মনে মনে মধুসুন্দরী দেবীর নাম জপ করতে লাগলাম। হঠাৎ চারিদিক কাঁপিয়ে প্রবল অট্টহাসি হেসে উঠল কেউ। এখান থেকে চলে যা, নয়তো তোর মৃত্যু নিশ্চিত। আমাদের ঘরে তল্লাশির সাহস কে দিয়েছে তোকে? খুব ভালো ভুল করেছিস, খুব বড় ভুল। তুই আজ তোর মৃত্যু অবধারিত। তারপরে হিস হিসে গলায় বলল, আমি ধীর হাতে পালঙ্কের পাশে থাকা তক্তার ওপর থেকে গঙ্গা জলের ঘটিটা হাতে নিলাম এবং তার মধ্যে থাকা গঙ্গা জলের সমস্তটাই তাদের ওপর ছিটিয়ে দিলাম। আমার ঠোঁট তখনও মন্ত্র পড়ে চলেছিল। ক্রমাগত সেই মন্ত্রধ্বনি দৃঢ় হয়ে উঠছিল। হঠাৎ দেখলাম তারা দুই হাত দিয়ে কান চেপে ধরেছে আর চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েছে। গলার উপর হাত বোলাতে বোলাতে আমি উঠে বসলাম। আর একটু দেরি হলেই অনেক বড় সর্বনাশ হয়ে যেতে পারত। রাজমোহন এবং ভগবতী তখন মেঝের ওপরে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। কোনো মতে বিছানা থেকে নিচে নেমে দাঁড়ালাম আমি। শ্বাস প্রশ্বাস আমার তখনও স্বাভাবিক হয়নি। এমন সময় এক প্রকার হন্তদন্ত হয়ে রাজামশাই ঘরে এসে ঢুকে বললেন, তারানাথ মশাই, তারানাথ মশাই, আপনি সুস্থ আছেন তো? কিসের যেন একটা শব্দ হইল। ওই দেখুন মহারাজ। আমি আঙুল তুলে মাটির ওপরে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকা রাজ পরিবারের দুই সদস্যের দিকে ইঙ্গিত করলাম। রাজামশাই অবাক গলায় বললেন, একি রাজমোহন ও ভগবতী এ স্থানে অচেতন অবস্থায় পড়িয়া রইয়াছে কেন? আমি ওনাকে সমস্ত ঘটনাটি বলতেই
তিনি আতঙ্ক মেশানো গলায় বললেন, কি বলিতেছেন কি তারানাথ মশাই? এ তো সাংঘাতিক বিষয়। সাংঘাতিক তো বটেই মহারাজ। আপনি ওনাদের কক্ষে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করুন। আমার মনে হচ্ছে এই বাড়ির ভেতরে কেউই এর সঙ্গে জড়িত রয়েছে। আর নিশ্চয়ই সে টের পেয়েছে আমরা সেই নিখোঁজ মুদ্রাটা খুঁজে বের করার চেষ্টা করছি, তাই হয়তো আজ সে আমাকে মারার চেষ্টা করেছে। কাল সকালে একবার আচার্য মশাইয়ের সঙ্গে আমাকে সাক্ষাৎ করতে হবে। আপনি যদি ওনাকে একবার জানিয়ে দিতেন। নিশ্চয়ই তারানাথ মশাই, আপনার যাওয়ার সংবাদ আমি জানাইয়া দেব। পরের দিন সকাল হতেই আমি ঘুম থেকে উঠে পোশাক বদলে সোজা গিয়ে উপস্থিত হলাম আচার্য মশাইয়ের ঘরে। আমাকে আসতে দেখে তিনি হেসে বললেন, এসো এসো তারানাথ। মহারাজ পূর্বেই আমাকে অবগত করেছিলেন যে তুমি আসতে চলেছ। সেই দিন তোমার চোখে আমি বহু প্রশ্নের ছায়া লক্ষ্য করেছিলাম। আমি ওনাকে করজোড়ে প্রণাম জানিয়ে বললাম, প্রণাম আচার্য মশাই, আপনার সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবার আছে, তাই এই সময় আপনাকে বিরক্ত করলাম। না না, তুমি আমাকে মোটেও বিরক্ত করনি। আপনি আমাকে সেই রাজকীয় মুদ্রার বিষয়ে কিছু বলতে পারবেন? সেটি দেখতে কেমন, আর তার বিশেষত্বই বা কি? যতটুকু জানি সেই মুদ্রাকে বলা হয় সপ্তচক্র মুদ্রা। কোনো মানব যদি এইটা পায় তবে বিশেষ ধ্যান বলে সে আপন দেহের 7টি চক্রকে জাগ্রত করতে পারে। আর তুমি নিশ্চয়ই অবগত আছো যে একবার সপ্তচক্রের দ্বার খুলে গেলে মানুষ কত প্রকার অসাধ্য সাধন করতে সক্ষম। সেই মুদ্রা অতিশয় শক্তিশালী, কিন্তু যদি সেটি ভুল হস্তে উপনীত হয় তবে সর্বনাশ অবধারিত। আচার্য মশাই, এটা কি সত্যি সপ্তচক্র মুদ্রা, নাকি সপ্তচক্রের ছদ্মবেশে অন্য কোনো মুদ্রা? কারণ আসল সপ্তচক্র মুদ্রা হলে এত অঘটন ঘটবার তো কথা নয়। আপনি কি বলেন আচার্য মশাই? তিনি জিজ্ঞাসু গলায় বললেন, তোমার কি মনে হয় তারানাথ, এইটা সপ্তচক্র মুদ্রা নয়? আচার্যদেব, জগতে মূলত 7 ধরনের সপ্তচক্র মুদ্রা রয়েছে, কিন্তু এই মুদ্রা তাদের মধ্যে কোনটি তা খুঁজে বের করবার পরই জানা যাবে। তবে আপনার সঙ্গে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কাল অমাবস্যা, আর সেই শক্তি কালই নিজের ক্ষমতা আরো বৃদ্ধি করতে চাইবে। আমার মন বলছে যে কাল সে কোনো না কোনো বলি নেবেই। তুমি বলো, আমাকে কি করতে হবে তারানাথ? গম্ভীর স্বরে আমি বললাম, ত্রিভুবন যজ্ঞ। আচার্য মশাই, একমাত্র এই যজ্ঞের মাধ্যমেই তাকে আটকানো সম্ভব। তিনি যেন আমার কথা শুনে বেশ আশ্চর্য হলেন। এই ক্ষেত্রে একটি কথা না বললেই নয়। ত্রিভুবন যজ্ঞ অত্যন্ত কঠিন যজ্ঞ। সূর্যোদয় থেকে সূর্যোদয় পর্যন্ত যজ্ঞের আগুন জ্বালিয়ে রাখতে হয়। তবে কোনোভাবে যদি সেই আগুন নিভে যায় তাহলে সাধক মারা পর্যন্ত যেতে পারেন। কারণ এই যজ্ঞে শরীর এবং আত্মা দুই ভিন্ন ভিন্ন শক্তির আরাধনা করে। আর সেই যজ্ঞের আগুন যেমন অপশক্তি দমনে সাহায্য করে, তেমনি সেই আগুন হলো একটি সেতু, আত্মা এবং শরীরের মধ্যেকার সেতু। যাই হোক, আচার্য মশাই কিছু মুহূর্ত ভাবনা চিন্তা করার পর আমার কথা মেনে নিলেন। প্রথম ধাপ সম্পূর্ণ করে আমি আবারও রাজপ্রাসাদে ফিরে আসতেই দেখি মহারাজ অত্যন্ত চিন্তিত হয়ে এদিক ওদিক পায়চারি করে চলেছেন। আমি যেতেই আমাকে খবর দিলেন যে ভগবতীকে কিছুতেই আটকানো যাচ্ছে না। আমি আর সময় নষ্ট করলাম না। তাছাড়া আমার পরিকল্পনার দ্বিতীয় ধাপ অনুযায়ী আজ ভগবতী এবং ছোট কুমারের ঘর খুঁজে দেখার কথা ছিল আমাদের। রামহরিকে প্রয়োজনীয় উপকরণগুলো আনতে বলে আমি সেই ঘরের দিকে পা বাড়ালাম। দরজার কাছে পৌঁছতে যা দেখলাম তাতে যেন আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাওয়ার জোগাড়। ঘরের এক কোণায় বসে রয়েছে ভগবতী, গায়ে মলিন কাপড়, চুলগুলো এলোমেলো, বয়স বড়জোর 16 কি 17। আমার ভীষণ মায়া হলো মেয়েটিকে দেখে। ভগবতীর হাতে পায়ে তখন শিকল বাঁধা,
তবুও তার হিংস্রতা বিন্দুমাত্র কমেনি, বরং জ্বলন্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি সেই মুহূর্তে রামহরির অপেক্ষা করছিলাম। মিনিট দুয়েকের মধ্যেই সে এসে পড়ল। আমি তার হাত থেকে পাত্রখানি নামিয়ে রাখলাম সামনের চৌকির ওপর। তারপর সবার প্রথমে ধুনি জ্বালালাম, আর তাতে মিশিয়ে দিলাম শ্বেত চন্দনের ছাই এবং এক ধরনের তান্ত্রিক পুষ্পের পাপড়ি। এরপর সেই ধোঁয়া আমি ঘরের চারিদিকে ছড়িয়ে দিলাম। ধোঁয়ার গন্ধে ভগবতী যেন অস্থির হয়ে উঠল। মুহুর্মুহু গর্জন করতে লাগলো আমাদের দিকে তাকিয়ে। কাঁচা হলুদ আর তামার চূর্ণে সিঁদুর মিশিয়ে আমি ভগবতীর চারিদিকে বিশেষ এক বৃত্ত অঙ্কন করলাম। এরপর মহাসুরি গাছের শিকল মেশানো গঙ্গা জলের পাত্রটি নিয়ে আমি প্রবেশ করলাম সেই বৃত্তের মধ্যে। চোখ বন্ধ করে মন্ত্র পড়তে পড়তে সেই গঙ্গা জল তার গায়ে ছিটিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে কালো ধোঁয়ার মতো কিছু যেন একটা ভগবতীর শরীর থেকে বেরিয়ে হাওয়ায় মিলিয়ে গেল এবং সে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। আমি বললাম, মহারাজ, ওকে বিছানায় শুইয়ে দিন। কয়েকজন পরিচারিকা মিলে ভগবতীকে ধরাধরি করে বিছানায় শুইয়ে দিতে যেতেই তার আঁচলে বাঁধা চাবির গোছাখানি ছিঁড়ে মাটিতে পড়ল। কাপড়ের ছেঁড়া অংশে কিছু যে বাঁধা ছিল তা বুঝতে বিশেষ অসুবিধে হলো না আমার। আঁটো সাঁটো করে বাঁধা কাপড়ের অংশটি খুলতেই বেরিয়ে এলো কালো রঙের একটি ধাতব মুদ্রা। রাজামশাই বিস্মিত গলায় বললেন, হ্যাঁ, এই তো সেই মুদ্রা। কিন্তু এ তো মুদ্রার এক অংশ মাত্র তারানাথ মশাই, বাকি অংশ? আমি যদি খুব ভুল না করি তাহলে আরেকটা অংশ ছোট কুমার অর্থাৎ রাজমোহনের ঘর থেকেই পাওয়া যাবে মহারাজ। তবে সেখানে যাওয়ার আগে এখানকার কিছু কাজ এখনো বাকি রয়ে গেছে। চৌকিটির ওপর রাখা তামার থলিটির মধ্যে থেকে জল ভর্তি আরেকটি ছোট পাত্র আমি মহারানীর হাতে তুলে দিয়ে বললাম, মা জননী, আপনি ওনাকে এই জলটি খাইয়ে দিন। এতে ওনার শরীর বন্ধন হয়ে যাবে এবং কোনো অশুভ শক্তি নিজের প্রভাব বিস্তার করতে পারবে না। আর তার সঙ্গে এই জবা ফুল এবং হরিতকির কবচ ওনার বাঁ হাতে বেঁধে দেবেন। আর খেয়াল রাখবেন কোনোভাবেই সে যেন ওই ঘরের দিকে না যেতে পারে। প্রয়োজন হলে ওনাকে নিজের সাথে রাখবেন মা আপনি। তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন, আজ্ঞে বাবা, তুমি যা বলিয়াছ তেমনটাই হইব। কেবল এই পরিবারকে রক্ষা করো বাবা। আমি ওনাকে আশ্বস্ত করে বললাম, আপনি একদম চিন্তা করবেন না মা জননী, আমি অবশ্যই আপনার পরিবারকে রক্ষা করব। যদিও কথাগুলো ওনাকে খানিকটা আশ্বস্ত করবার জন্য আমি বলেছিলাম, কিন্তু ভেতরে ভেতরে কোথাও যেন চাপা একটা অস্বস্তি কাজ করছিল, যা এর আগে তেমনভাবে কখনোই অনুভব করিনি। তবুও পরাজয় স্বীকার করা আমার স্বভাব বিরুদ্ধ। যুদ্ধের ময়দানে যখন একবার নেমেই পড়েছি তখন শেষ পর্যন্ত আমি লড়ে যাব। মনে মনে নিজেকে প্রস্তুত করে নিলাম আমি। এরপর রাজামশাইয়ের উদ্দেশ্যে বললাম, মহারাজ, এবার তাহলে ছোট কুমারের ঘরে যাওয়া যাক। তিনি কোনো কথা না বাড়িয়ে সম্মতি জানালেন। বাম দিকের বারান্দা ধরে আমরা সোজা এসে পৌঁছালাম মহলের একেবারে দক্ষিণ প্রান্তে। সামনেই রয়েছে ছোট কুমারের ঘর। আমরা সেই দিকেই এগিয়ে গেলাম। দরজা খুলে ভিতরে প্রবেশ করতেই সম্পূর্ণ একটা অন্য দৃশ্য চোখে পড়ল আমার। বিছানার ওপর শুয়ে রয়েছে রাজমোহন। শরীর এতটাই ভগ্নপ্রায় যে চোখে মুখে এক ধরনের অসহায় ভাব ফুটে উঠেছিল। গায়ের রং ফ্যাকাশে, ঠোঁট শুকিয়ে গেছে। নিজের কনিষ্ঠ সন্তানের অবস্থা এমন দেখে তিনি থাকতে পারলেন না, সহ্য করতে পারলেন না আর। আমি শান্ত কণ্ঠে ওনাকে বললাম, মহারাজ, একটু ধৈর্য ধরুন। আমি যখন আপনাকে কথা দিয়েছি তখন ছোট কুমারের কোনো রকম ক্ষতি আমি হতে দেব না। আমার কাছে যেই মন্ত্রপুত তাবিজ রয়েছে সেটি ওনার হাতে বেঁধে দিলে উনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। আমি প্রথমে তামার থালা থেকে হরিতকি এবং জবা ফুলটি তুলে নিলাম। এরপর জবা ফুলের মধ্যে হরিতকিটি এমনভাবে বসালাম যেন ফুলের পাপড়ি তাকে ঢেকে রাখে।
সবশেষে লাল সুতো দিয়ে ফুলটির চারিপাশে শক্ত করে বেঁধে তৈরি করলাম তাবিজটি এবং তার হাতে বেঁধে দিলাম। এরপর কপালে এঁকে দিলাম রক্তচন্দনের ফোঁটা। এতক্ষণে যেন সে কিছুটা শক্তি পেল। ধীরে ধীরে চোখ মেলে তাকালো আমার দিকে। ওদিকে রাজামশাই ইতিমধ্যেই মুদ্রাটি খুঁজতে আরম্ভ করে দিয়েছেন, কিন্তু অনেকটা সময় কেটে যাওয়ার পরেও কিছুই খুঁজে পাওয়া গেল না। রাজামশাই হতাশ গলায় বললেন, কিছুই যে পেলাম না তারানাথ মশাই। মহারাজ, একটা জায়গা কিন্তু এখনো বাকি রয়ে গেছে। এই পালঙ্কটার চারপাশে কিন্তু খোঁজা হয়নি। আমার মন বলছে সেই মুদ্রাটি এখানেই কোথাও আছে। যা ভাবা তাই কাজ। সুতরাং আর দেরি না করে পালঙ্কের প্রতিটা কোণায় খুঁজতে আমি আরম্ভ করলাম। মুদ্রাটিকে কিন্তু শেষমেশ পাওয়া গেল রাজমোহনের মাথার বালিশের তলার দিকেই। মুদ্রাটি হাতে নিয়ে বললাম, মহারাজ, এই মুদ্রা এখন আমার কাছেই থাকবে। সময় হলে আমি আবারও এটিকে নিজের জায়গায় গিয়ে রেখে দিয়ে আসব। এখন আমি একটু বিশেষ কাজে বসব, তবে ঘণ্টাখানেক পরে একবার আমার ঘরে আসবেন। কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। লাল সালুতে মোড়া দুটি অংশে বিভক্ত মুদ্রাটি নিয়ে আমি ফিরে এলাম নিজের ঘরে। আগে থেকেই রূপোর একটি পাত্রে পঞ্চরত্ন অর্থাৎ হীরা, মুক্তা, পদ্মরাগ, নীলমণি এবং পান্না সাজিয়ে রেখেছিলাম। এইবার ঠিক তার মাঝ বরাবর রাখলাম সেই মুদ্রাটিকে। সর্বশেষ উপাচার হল দর্পণ দৃষ্টি। ছোট্ট একটি কাঁচের আয়নাকে গঙ্গাজল, চন্দন আর ধূপ দিয়ে পবিত্র করা হয়। এরপর দক্ষিণ দিক বরাবর সেটি এমনভাবে রাখা হয় যাতে সেই পাত্রে থাকা সমস্ত কিছুর প্রতিবিম্ব তাতে পড়ে। একে একে সমস্ত ধাপ সম্পন্ন করে আমি পদ্মাসনের ভঙ্গিতে বসলাম। এরপর জোরে জোরে মন্ত্র জপ করতে শুরু করলাম। হঠাৎ লক্ষ্য করলাম আয়নাতে পড়া মুদ্রার প্রতিবিম্বটি কেমন যেন পাল্টে যাচ্ছে। থালার ওপর রাখা মুদ্রাটির রং যেখানেই নিকষ কালো, সেইখানেই দর্পণে পড়া তার প্রতিবিম্বটি রঙিন হয়ে উঠেছে। সাথে সাথেই আমার চোখে মুখে বিস্ময় ছেয়ে গেল। এ তো সাধারণ কোনো সপ্তচক্রা মুদ্রা নয়, এ হলো অতি প্রাচীন এবং নিষিদ্ধ আগ্রাসন মুদ্রা। অবাক কণ্ঠে বলে উঠলাম, আগ্রাসন মুদ্রা? সেটা আবার কি? তারানাথ বলল, তোমরা হয়তো জানো না, কিন্তু তান্ত্রিক দর্শনে মানব দেহকে এক মহাজাগতিক পুঁথি হিসেবে ধরা হয়। মেরুদণ্ড বরাবর 7টি শক্তি কেন্দ্র আছে, যেগুলোকে বলা হয় সপ্তচক্র। এই চক্রগুলো প্রতীকীভাবে শক্তির উন্মোচন, আত্মজ্ঞান, মোক্ষের স্তরগুলিকে নির্দেশ করে। কিন্তু 7টি চক্রই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের ষড়রিপু অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এবং ঈর্ষার সঙ্গে জড়িত। বেনারসে থাকাকালীন এক ভব সাধুর সঙ্গে আমার আলাপ হয়েছিল। তিনি বলেছিলেন, মানুষের জীবনে তার কর্মফল এবং ষড়রিপুর প্রভাবই নির্ধারিত করবে যে স্বর্গলাভ করবে সে নাকি নরক। তাই নিজেই নিজেকে নরকের বর্বরতা থেকে মুক্তি দিতে ব্রহ্মানন্দ নামের এক সাধু নাকি এক অপশক্তিকে আহ্বান করেছিল, যাকে তন্ত্রের ভাষায় বলে দুষ্মনিকা। তিনি স্বয়ং নরকের দেবী, কিন্তু তাকে আহ্বান করার অর্থ হল আত্মাহুতি। পরবর্তীকালে সেই সাধুর কি হয়েছিল কেউ জানে না, কিন্তু তিনি নাকি এই মুদ্রার মধ্যে সেই অপশক্তিকে বন্দী করে রেখেছিলেন এবং নাম দিয়েছিলেন আগ্রাসন মুদ্রা। কথিত আছে, দক্ষিণ ভারতের এক প্রত্যন্ত জঙ্গলে কিছু আদিবাসী থাকে। তারাই নাকি এই আগ্রাসন মুদ্রাতে অধিষ্ঠিত দেবীর পুজো করে। সেই পুজোর নিয়ম অনুযায়ী প্রতি 10 বছর অন্তর এমন 7টি মানুষের বলি দিতে হবে যারা ষড়রিপুর মধ্যে কোনো না কোনোটিতে অত্যন্ত আসক্ত। কিন্তু তান্ত্রিক বলির তুলনায় সেই বলি ছিল একেবারে ভিন্ন। এক কৃষ্ণপক্ষ ধরে বিশেষ এক গাছকে পুজো করা হতো এবং মনে করা হতো সেই দেবীর বাসস্থান সেই গাছের মধ্যে।
মুদ্রাটিকে গাছের গোড়ায় প্রতিষ্ঠিত করে ধ্যানে বসত সকলে। এরপর 7টি ভিন্ন ভিন্ন মানুষকে নির্বাচিত করা হতো এবং তাদের প্রস্তুত করা হতো বলির জন্য। আগেই বলেছি, এই বলি একেবারে অন্য রকমের। তাই মানুষের মৃত্যু হলেও সেটাকে অকাল মৃত্যু কিংবা আকস্মিক মৃত্যু হিসেবে ধরে নেওয়া হতো, কারণ মানুষগুলো মারা যেত কখনো জলে ডুবে, কখনো বা আগুনে পুড়ে। জিজ্ঞাসার কণ্ঠে কিশোরী প্রশ্ন করল, কিন্তু এর সাথে ষড়রিপুর কী বা সম্পর্ক? আর এমনটা কেনই বা করা হতো? সম্পর্ক আছে, কারণ যে মানুষ প্রবলভাবে নিজেকে ঈর্ষাতে নিমজ্জিত করেছে তার মৃত্যু হতো সর্পদংশনাতেই। কেন জানো? কারণ ঈর্ষা হলো এক ধরনের বিষ যা মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। তাই সেই বিষকে একমাত্র ক্ষয় করতে পারে সর্পের বিষ। এইভাবে কারোর মধ্যে লোভের ইচ্ছে জাগলে সে মারা যেত হৃৎস্পন্দন বন্ধ হয়ে, কারণ ঈর্ষা মানুষের চাহিদাকে আরো বাড়িয়ে দেয়, মানুষের হৃদয়কে লোভী করে তোলে। এই ক্রিয়ার বিশেষত্ব এটাই যে যারা সম্পাদন করবে তারা বলির মাধ্যমে নিজের শরীর থেকে ষড়রিপুকে ধীরে ধীরে ত্যাগ করতে পারবে এবং সপ্তচক্র শেষ হতেই একদিন সম্পূর্ণরূপে তারা ষড়রিপু থেকেও মুক্ত হবে। যাই হোক, ব্যাপারখানি তখন আমার কাছে বেশ স্পষ্ট। কোনোভাবে হয়তো সেই বিশেষ ক্রিয়ার বিষয়ে মহারাজের ঠাকুরদা জানতে পেরেছিলেন এবং মৃত্যুর পরেও এই ক্রিয়া সম্পন্ন করতে চাইছেন তিনি। হঠাৎ দরজায় কড়ার আওয়াজ হতেই আমি উঠে গিয়ে দরজাটি খুলে দিলাম। দেখলাম রাজামশাই দাঁড়িয়ে রয়েছেন। আমাকে দেখে বললেন, তারানাথ মশাই, আপনি কি ব্যস্ত আছেন? আগে না মহারাজ, আসুন, আপনারই অপেক্ষায় ছিলাম বলতে পারেন। আমরা তক্তপোষের ওপরে গিয়ে বসতে তিনি বললেন, আপনি বলিয়াছিলেন আমার সঙ্গে বিশেষ কিছু কথা আছে। আগে মহারাজ, আপনি কি আমাকে বলতে পারবেন যে এই মুদ্রা আপনার ঠাকুরদা কোথা থেকে পেয়েছিলেন? বাবা মশাইয়ের কাছ থেকে যাহা শুনিয়াছি তাহা হইল অতিথিশালা পুনর্নির্মাণের সময়ে তিনি মুদ্রাটি পেয়েছিলেন, কিন্তু কভু এ বিষয়ে কাউকে তিনি কহেননি তারানাথ মশাই। তবে কি বলিব, পূর্বে এ মুদ্রা তো এতখানি কৃষ্ণবর্ণ ছিল না। আচ্ছা, আপনি কি অনুমান করতে পারিয়াছেন কিছু? আজ্ঞে রাজামশাই, এই মুদ্রা আসলে কোনো ঐতিহাসিক বস্তু নয়, বরং এক প্রাচীন শক্তিকে আহ্বান করার যন্ত্র। আপনার ঠাকুরদা স্বয়ং নিজেকে এমন কোনো নিষিদ্ধ তন্ত্রে জড়িয়ে ফেলেছিলেন বা ফেলছিলেন যার থেকে তিনি মুক্তি লাভ করতে পারেননি। এ তো অনেক বড় অনর্থের কথা। অনর্থ যে এখনো ঘটেনি মহারাজ, তবে আমরা যদি এর প্রতিকার না করি তবে খুব শীঘ্রই তা অনেক বড় অনর্থে পরিণত হতে পারে। আপনি কি জানেন অতিথিশালা নির্মাণ কার্যে কারা ছিলেন? শুনিয়াছিলাম যে বাহিরের রাজ্য হইতে কিছু শ্রমিককে আনা হইয়াছিল, তবে এই গ্রামের বেশ কিছু মানুষও তাতে যোগদান করিয়াছিলেন। বেশ, এবার আমার কথা মন দিয়ে শুনুন মহারাজ। কাল আচার্য মশাই এক বিশেষ ধরনের যজ্ঞ করবেন। আমি সমস্ত উপকরণের তালিকা বানিয়ে দিয়েছি। এই উপকরণগুলো নিয়ে এসে আমার ঘরেই রাখবেন। আর হ্যাঁ, একবার আপনাদের সকলের কুষ্ঠি আমি বিচার করতে চাই। যথার্থ তারানাথ মশাই। আর হ্যাঁ, আরও একটা অনুরোধ আছে। আমি এই গ্রামটা একটু ঘুরে দেখতে চাই। আপনি কি একা যাবেন নাকি আমি কাউকে পাঠাবো? না, আমি একাই যেতে পারবো। বেলা তখনও খুব বেশি হয়নি। আমি রাজপ্রাসাদের চৌহদ্দি পেরিয়ে গ্রামের সীমানায় এসে পৌঁছালাম। গ্রামটা খুব বেশি বড় নয়, বেশ কিছুটা ছড়িয়ে ছিটিয়ে থাকা বাড়িঘর চোখে পড়ল আমার। তখনই দূর থেকে একটি ছোকরাকে আসতে দেখে বললাম, ও ভাই, একটু শুনবে? সে আমার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল, আগে বলুন। আচ্ছা, আমাকে বলতে পারবে কি যে এই গ্রামের সবচাইতে বয়স্ক মানুষ কে আছেন? সে এক মুহূর্ত ভেবে বলল, আরাধন কাকা আছে, ওই তো সামনেই বাড়িখানা ওনার। ধন্যবাদ ভাই। হাত বিশেক দূরে এক পুরনো জরাজীর্ণ ঘরের দিকে এগিয়ে গেলাম আমি। পুরনো একচালার ঘর,
সামনের চাতালের উপর একজন বয়স্ক মানুষ বসে রয়েছেন। আমাকে দেখতে পেয়েই বললেন, কে আসলি রে? আগে আমার নাম তারানাথ। তোমারে তো ঠিক চিনতে পারলাম না বাবা। আমি এই গায়ে নতুন, মহারাজের অতিথি হয়ে এসেছি। মহারাজের অতিথি? তার চোখে মুখে বিস্ময় ফুটে উঠল। হঠাৎই যেন ব্যস্ত হয়ে পড়লেন তিনি। আমি ওনাকে থামিয়ে বললাম, আহা, আপনি এত ব্যস্ত হবেন না। আমি অত্যন্ত সাধারণ একজন মানুষ। আপনার সাথে আমার কিছু কথা বলার জন্যই এসেছি। আগে বলো। রাজপ্রাসাদের অতিথিশালা নির্মাণের সময় মাটি খুঁড়ে একটি বিশেষ মুদ্রা পাওয়া গিয়েছিল। সেই বিষয়ে আপনি কি কিছু আমাকে বলতে পারবেন? ওই ব্যাপারখানা কইতেছো? আমার জ্যাঠামশাইও ওর লগে যুক্ত ছিলেন। বাবার কাছ থেকে শুনেছিলাম মাটি থেকে নাকি প্রায় 10 হাত নিচে ওই মুদ্রাটি পাওয়া গেছিল। প্রাচীন কোনো মুদ্রা ভেবে মহারাজ নিজের কাছে ওটি রাইখা দিলেন। কিন্তু সেই থেকে গ্রামের যেন মহামারী লাগে। একে একে এক এক করে 7 জন মারা যায়। সবার শেষে মারা গেল আমার ঠাকুরদা। আপনার ঠাকুরদা কিভাবে মারা গিয়েছিলেন? জলে ডুইবা। তাই কেমনে জানে না? এমন কেন বলছেন? আমার ঠাকুরদা ভীষণ ভালো সাঁতার জানতেন। তার পক্ষে ডুবে যাওয়া সম্ভব নয়। তবে কি জানো বাবা, আমি শুনিয়াছিলাম এক মস্ত বড় মাপের সাধকের লেগিয়া রাজা মশাইয়ের নাকি খুব সক্ষতা ছিল। গ্রামের পশ্চিম দিকের সীমানায় কুটির আহিল। কেউ সেই দিকে এখন যায় না। তাই বলতে পারবো না সাধক এখনো থাকে কিনা। হারাধন মশাইয়ের কথা শুনে আমার মনেই বেশ কৌতূহলের সৃষ্টি হলো। এই গ্রামের পশ্চিম দিকের সীমানায় একজন সাধক থাকে, অথচ কেউ জানেই না। মনে মনে ভাবলাম সেই সাধকের সঙ্গে সাক্ষাৎ হওয়াটা অত্যন্ত জরুরি। তাই হারাধন মশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আমি গ্রামের পশ্চিম দিকে সীমানায় গিয়ে উপস্থিত হলাম। ভাগ্য সদয় থাকলে আজ সেই সাধুর সাথে দেখা হবে, না হলে এক প্রকার খালি হাতেই ফিরতে হবে আমাকে। তবুও শেষ চেষ্টাটা করে দেখলাম আমি। দুপুর গড়িয়ে তখন বিকেল হতে চলল। সীমানার এক প্রান্তে বড় এক বটগাছের সামনে ঘরের ছাউনি করা রয়েছে, আর তার সামনেই বসে তামাক খাচ্ছিলেন এক সাধু। তার মানে তিনি এখন সকলের চোখের আড়াল হয়ে এইখানেই থাকেন। আমি সেই দিকে এগিয়ে গিয়ে করজোড়ে প্রণাম জানিয়ে বললাম, প্রণাম নেবেন সাধু বাবা। সে গম্ভীর গলায় বলল, কি চাই? আগে কিছু কথা ছিল। জানি, এখানে বস। সামনে রাখা আসনের ওপরে গিয়ে বসতে তিনি বললেন, তুই আগ্রাসন মুদ্রার বিষয়ে জানতে চাস, তাই তো? আগে আপনি জানেন? হ্যাঁ, আমি সেই সাধক যার সঙ্গে রাজামশাইয়ের অত্যন্ত সখ্যতা ছিল। আমি তখন কাশী থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলাম। পথে এই গ্রামটি পড়তেই আমি এখানে খানিক বিশ্রাম নেওয়ার কথা ভেবেছিলাম, এবং স্বয়ং রাজামশাই আমাকে নিজের প্রাসাদে থাকতে বলেছিলেন। সেই মুহূর্তে নিজের স্ত্রীকে হারিয়ে তিনি অত্যন্ত পীড়ার মধ্যে ছিলেন। আমি সেখানে থাকাকালীনই সেই মুদ্রা আবিষ্কার করেন। নিজের স্ত্রীকে ফিরিয়ে আনার ইচ্ছায় তিনি বারংবার আমাকে অনুরোধ করতে থাকেন। তাই সেই মুদ্রাকে জাগ্রত করে আমি তার স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলাম। কিন্তু তার মনে তখন ছিল পাপ, এবং সেই কারণেই ওই জ্ঞানের ভুল প্রয়োগ করে তিনি ডেকে আনেন বিপদ। সেই অপদেবীকে নিজের সঙ্গিনী হিসেবে গ্রহণ করেন। আমি তাকে সেই রক্তপ্রভা মণিটি দিয়েছিলাম শুধুমাত্র সেই অপদেবীকে নিয়ন্ত্রণে রাখার জন্য।
কিন্তু সেই মনির সাহায্যে সেই অপশক্তিকে নিজের শরীরে আশ্রয় দেয় সে। আমি যেন বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলাম। একজন অপদেবীকে নিজের সঙ্গিনী হিসেবে কল্পনা করা, সে তো চরমতম নিষিদ্ধ জিনিস। আর এতক্ষণ ধরে আমার মনে যেসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এবারে যেন একে একে সেই প্রশ্নের উত্তর আমার সামনে নিজে থেকেই এসে উপস্থিত হচ্ছিল। সাধু বাবা, এই মুদ্রাটি কি মানুষকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়? একেবারেই তাই। শোনো, আগ্রাসন মুদ্রায় 7টি চক্র রয়েছে। প্রতিটি চক্রই 7টি আলাদা আলাদা ধাপকে নির্দেশ করে। প্রতিটা ধাপে থাকে 6টি রিপু, ষড়রিপু। সেই মুদ্রা মানুষের মনে লোভ সৃষ্টি করে, এবং যখন মানুষ সেই ষড়রিপুর মধ্যে একটিকে আঁকড়ে ধরে, তখন এই মুদ্রায় নির্ধারিত করে যে সেই মানুষকে কিভাবে সে মৃত্যুর দিকে ঠেলে দেবে। হ্যাঁ, যেমন মোহের লোভে মাথা ঘুরে পড়ে গিয়ে ঘাড় ভেঙে মৃত্যু, এবং অহংকার করার লোভে বজ্রপাতে মৃত্যু। কি তাই তো সাধু বাবা? ঠিক বলেছ। তবে সপ্তম মৃত্যুটি ঘটে সেই সাধকের যে ক্রিয়ার মাধ্যমে নিজেকে সেই অপদেবীর ভৈরব করতে চায়। আমি বারংবার তাকে নিষেধ করেছিলাম এমন পাপ কাজে লিপ্ত না হতে, যা তাকে শেষ করে দেবে। কিন্তু না, সে নিজেকে এতটাই আবদ্ধ করে ফেলেছিল যে তার মৃত্যু হয়েছিল। কিন্তু সে ফিরে এসেছে সাধু বাবা, আর সে আবারও বলি নিতে শুরু করেছে। তাকে প্রতিরোধের জন্য আপনার সাহায্যের একান্ত প্রয়োজন। চিন্তা করিস না, কাল আমি আমার শিষ্যকে তোর কাছে পাঠিয়ে দেব। আর আপনি যাবেন না? তিনি শান্ত কণ্ঠে বললেন যে তার একটি কাজ বাকি রয়ে গিয়েছে, তবে ওনার শিষ্যরা কিন্তু অবশ্যই ত্রিভুবন যজ্ঞে উপস্থিত থাকবে। যাওয়ার আগে তিনি আমাকে একটি থলি দিলেন। থলিখানি হাতে নিয়ে আমি ফিরে এলাম রাজপ্রাসাদে। হাত পা ধুয়ে কাপড় পাল্টে নিলাম। সারাদিন অনেক ধকল গেছে, তাই খানিক বিশ্রাম নিতে নিতে কুষ্ঠিগুলো বিচার করছিলাম। ঠিক সেই মুহূর্তে আমার চোখ আটকে গেল রাজশেখরের জন্ম সময়ের দিকে। তার জন্মের তিথি, লগ্ন, সমস্ত কিছুই রাজামশাইয়ের ঠাকুরদার সঙ্গে একেবারে মিলে গেছে। আমার বুঝতে অসুবিধে হলো না যে তিনি রাজশেখরের শরীরে নিজের প্রভাব বিস্তার করেছেন, এবং সেই শিউলি গাছ হচ্ছে অপদেবীর আশ্রয়স্থল। প্রতিটি বলির আগে তিনি রক্ত ঝরিয়ে নির্দেশ দেন যে তিনি বলি গ্রহণ করতে চান। আরও কি জানো, রাজামশাইয়ের ঘরে যে আয়নাটি ছিল, তাতে কেবলমাত্র সেই সকল মানুষই নিজেদের মৃত্যুকে দেখতে পেত যারা কোনো না কোনো রিপুতে আবদ্ধ হয়েছে। এমনকি ভগবতী ও রাজমোহনও তাদেরই মধ্যে ছিল অন্যতম। একজনের মধ্যে ছিল প্রবল অহংকার, আর অন্যজনের মধ্যে ছিল মোহ। তাই খুব সহজেই সেই আত্মা তাদের নিজের বশবর্তী করে নিতে পারে। রাত তখন প্রায় 12টা। আমার চোখে বিন্দুমাত্র ঘুম নেই। তখন আমি শুধুমাত্র ভেবে চলেছি এই অপদেবীর নাশ কিভাবে হবে। হঠাৎ দরজার উপরে ঠক ঠক শব্দ হলো। উঠে গিয়ে দরজা খুলে বাইরে বেরোতেই রাজামশাইয়ের চিন্তিত মুখখানি চোখে পড়ল আমার। তিনি বললেন রাজশেখর নাকি আজ নিজেকে কাপালিকের বেশে সাজিয়ে ধ্যানে বসেছিল শিউলি গাছটির নিচে। আর বিন্দুমাত্র দেরি না করে আমরা সেখানে পৌঁছতেই দেখি রাজশেখর ধ্যানমগ্ন, এবং শিউলি গাছের পাতা থেকে টপ টপ করে ঝরে পড়ছে বিন্দু বিন্দু রক্ত, যা গড়িয়ে পড়ছে তার সারা গায়ে। হঠাৎ দূর থেকে ভেসে এলো এক সাধকের কণ্ঠস্বর। আমি সেদিকে তাকাতেই দেখলাম বিকেলবেলা যে সাধুর সঙ্গে দেখা হয়েছিল, তিনি ধীর পায়ে এগিয়ে আসছেন রাজশেখরের দিকে। তার চোখে মুখে এক অদ্ভুত দীপ্তি। শিউলি গাছটির থেকে 5 হাতের দূরে দাঁড়িয়ে তিনি বললেন, এবার তুই বেরিয়ে আয়, না হলে বলি নিবি কি করে? শরীর ত্যাগ না করলে যে তুই বলি নিতে পারবি না। রাজশেখর হঠাৎ চোখ খুলল এবং পায়ের কাছে লুটিয়ে হিস হিসে গলায় বলল, গুরুদেব আসিয়াছেন। কালই আমি বলি নেব। এই বলি নেব ওই তারানাথের। আমি বিস্মিত দৃষ্টিতে সেদিকে চেয়ে রইলাম। সারা আকাশ জুড়ে অট্টহাসি ছড়িয়ে পড়ল। কি পৈশাচিক সেই হাসি!
শুনলে যেন বুকের রক্ত হিম হয়ে যায়। হাসতে হাসতে অজ্ঞান হয়ে গেল রাজশেখর। আমি ধীর পায়ে এসে সেদিকে এগিয়ে যেতেই সাধু বলল, রাজশেখর এখন মুক্ত। তবে সাবধান তারানাথ, বিপদ এখন তোমার উপর আবর্তিত হচ্ছে। আমি রাজশেখরের শরীর থেকে সেই অপশক্তিকে বার করতে পেরেছি ঠিকই, কিন্তু তোমাকে অপশক্তির বিনাশ করতেই হবে। এই বলে তিনি যেন হাওয়ায় মিলিয়ে গেলেন। সেই দিন রাতে আর তেমন ঘুম হলো না। পরের দিন সকাল হতেই রাজগৃহে যজ্ঞের আয়োজন করা শুরু হলো। সাধুর বেশ কিছু শিষ্য সেখানে উপস্থিত ছিল। চারিদিকে বড় বড় বৃত্ত অঙ্কন করা হয়েছিল এবং মাঝখানের বৃত্তে বসেছিলেন মহারাজ নিজে। যথাসময়ে যজ্ঞ হল। চারিদিক মেতে উঠল মন্ত্রধ্বনি এবং কাঁসর ঘণ্টার শব্দে। বেশ কিছুক্ষণ সমস্ত কিছু ঠিকই ছিল। হঠাৎ যেন চারিদিকে প্রবল ঝড় উঠল। কারণ বুক ফাটা আর্তনাদ বারংবার এসে পৌঁছতে লাগলো আমাদের কানে। আমি মুদ্রাটি বৃত্তের মধ্যে প্রতিষ্ঠিত করে বসলাম 10 মহাবিদ্যার অন্যতম মহাশক্তি মা ষোড়শীর ধ্যানে। চারপাশের প্রলয় আরো ধ্বংসাত্মক রূপ নিল। মনে হচ্ছিল যেন যজ্ঞস্থলের সমাপ্তি ঘটে যাবে। আমি দেখলাম সেই মুদ্রাটি প্রবল বেগে কাঁপতে আরম্ভ করেছে। আগুনের শিখা যেন আকাশ ছুঁয়েছে। মেঘের ঘনত্ব অন্ধকারকে আরো গভীর করে তুলল। যজ্ঞস্থলের বাতাস কেঁপে উঠল। প্রতিটি শব্দ যেন জীবন এবং মৃত্যুর মধ্যে দোলায়মান। তবুও আমরা মন্ত্রপাঠ চালিয়ে যেতে থাকলাম, কারণ কোনোভাবেই সেই অপশক্তিকে তার প্রভাব বিস্তার করতে দেওয়া চলবে না। প্রায় 10 ঘন্টা যাবৎ চলল সেই যুদ্ধ, অপশক্তিকে নাশ করবার যুদ্ধ। ধীরে ধীরে বাতাস শান্ত হয়ে এলো। আমি বুঝলাম সেই অপদেবী আবারও এই মুদ্রার ভেতরে বন্দী হয়েছে। সাধুর আদেশ ছিল অপদেবীকে বন্দী করার পর যেন আমি সেই মুদ্রাটিকে একটি তামার পাত্রে বন্দী করে রেখে শিউলি গাছের তলায় পুঁতে দিই। কিন্তু আমি তখনও জানতাম না যে আরেকটি বিপদ অন্ধকারের গভীরে লুকিয়ে রয়েছে। সাধুর কথা মতো সেই পাত্রটি মাটির থেকে বেশ অনেকটাই গভীরে পুঁতে দিয়ে যখন রাজপ্রাসাদে ফিরে এলাম, তখন সেখানকার অবস্থা আরোই ভয়ঙ্কর। সারা রাজপ্রাসাদ জুড়ে যেন কোনো যুদ্ধ আরম্ভ হয়েছে। হঠাৎ প্রবল এক গর্জনের আওয়াজ ভেসে এলো সেই ঘরটার মধ্যে থেকে। দরজার কাছে পৌঁছতেই দেখি ঠাকুরদার ছবিখানিতে ফাটল ধরেছে। হঠাৎ ঘরের সমস্ত আলো জ্বলতে নিভতে আরম্ভ করল। সে এক ভয়ঙ্কর দৃশ্য। অদ্ভুতভাবে রাজপ্রাসাদটি কেঁপে উঠতে লাগলো, আর অন্ধকারের মাঝে আমি দাঁড়িয়ে দেখতে লাগলাম এক ছায়াকে। চোখে আগুনের শিখা, মুখে বজ্রের মতো গর্জন। সে চিৎকার করে বলল, কেউ আমার স্থান কেড়ে নিতে পারবে না। বলেই সে আমার দিকে ছুটে আসতে লাগলো। আমি মন্ত্র বলে তাকে থামানোর চেষ্টা করলাম, কিন্তু এক মুহূর্তের জন্য মনে হলো যেন আমি হেরে যাচ্ছি। ঠিক সেই মুহূর্তে সাধুর দেওয়া থলিটির কথা মনে পড়ল আমার। নিজের কাছেই রেখেছিলাম সেটা। থলিটা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো একখানি তামার আয়না এবং কিছু রুদ্রাক্ষ। কাঁপা হাতে রুদ্রাক্ষগুলোকে ধরতেই মনে হলো এক প্রবল শক্তি আমার শরীরে প্রবাহিত হচ্ছে। আমি জোরে জোরে মন্ত্র পড়তে শুরু করলাম। ঠিক তখনই অতৃপ্ত আত্মা গর্জে উঠল, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, বন্দি করিস না আমাকে। তার আর্তনাদে প্রাসাদের দেওয়াল ফেটে যাওয়ার উপক্রম হল। সময়ের সাথে সাথে সেই আর্তনাদ আরও বাড়তে লাগলো। রাজামশাই ভয়ে আঁকড়ে ধরেছিলেন আচার্য মশাইকে। গুরুর শিষ্যরা তখন স্তম্ভিত। তবু আমি থামলাম না। আয়নাটি সামনে ধরতেই ভয়ঙ্কর আত্মার প্রতিচ্ছবি তাতে আটকে গেল। তার শরীর যেন টুকরো টুকরো হয়ে ঢুকে যেতে লাগলো আয়নার ভেতরে। কিন্তু আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সেই দর্পণে তাকে বন্দী করে নিলাম। এরপর তার চারিদিকে ভালো করে রুদ্রাক্ষ পেঁচিয়ে ভরে ফেললাম থলিটির ভেতর। এতক্ষণে যেন সবাই বিপদ মুক্ত হলো। তখনও সেখানে যারা উপস্থিত ছিল আমি ওনাদের হাতে থলিটা তুলে দিলাম। তারপর হাত জোড়ো করে বললাম, সাধু বাবাকে অনেক ধন্যবাদ জানাবেন।
আজ তিনি না থাকলে তাদের মধ্যে থাকা প্রধান শিষ্যটি রহস্যময় হাসি মুখে এনে বলল, আজ যে তিনিও মুক্তি পেয়েছেন, নইলে কত কাল যে অতৃপ্ত হয়ে তাকে যে ইহজগতে বাস করতে হতো কে জানে। যে শিষ্যকে তিনি নিজের সাধনা শেখাতে চেয়েছিলেন সেই শিষ্যই তাঁকে বলি দেয়। আপনি তাকে মুক্ত করেছেন তারানাথ মশাই। কথাগুলো শুনে আমার সারা শরীরটা কেঁপে উঠল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম, কোনো উত্তর দিতে পারলাম না। কেবল মনে হচ্ছিল মানুষের লোভ আর বিশ্বাসঘাতকতা কত ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। শুনছিলেন জিনিয়া চ্যাটার্জির কলমে নবাবগড়ের বিভীষিকা। বিভিন্ন চরিত্রে সৌম্যজিৎ, সুজন, সায়ন, জ্যোতির্ময়, অয়ন্তিকা, ঋতম এবং অমিত। সমগ্র গল্পটির কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরাজ স্টুডিও। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 FPS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, এবং অবশ্যই গল্প শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আগামী সপ্তাহে আবারও একটি রোমাঞ্চকর তারানাথ তান্ত্রিকের গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।